হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ট্রাই অন দ্য ট্রেন্ডে। আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। 13-14টা টপিক এখানে লেখা আছে, জানি না তার মধ্যে কতগুলো টপিক নিয়ে কথা বলতে পারবো। হ্যালো সাদমান, হ্যালো এনায়েত, কি অবস্থা? সুপার ভাইয়া, আমরা জাস্ট দোয়া করতেছি যেন এনায়েত আমাদেরকে ছেড়ে চলে না যায়। হ্যাঁ, এনায়েত মৃত্যু হাসি হাসি সজ্জায়। সমস্যা নাই, দেখা যাক। সো ওকে, এনায়েত আজকে মডারেটরশিপ করবে, কিংবা ফার্ন ভাই আজকে মডারেটরশিপ করবে। আমাদের প্রায় 12টা-14টা টপিক আছে, টেক রিলেটেড মোস্টলি। সো ফার্ন ভাই, লেটস গেট ওকে। স্টার্টেড। বলেন। ফার্স্টে আমরা যেহেতু ট্রাই অন দ্য ট্রেন্ডে সবসময় আমাদের প্রিয় মানুষ জেফ বেজোসকে নিয়ে আলাপ আলোচনা করি, so আমরা আজকেও ফার্ন তাকে ভাইয়ের নিয়ে দোস্ত। আমরা আজকেও তাকে নিয়ে আলাপ শুরু করি। মজার ব্যাপার হলো এই লোক একটা পিটিশন করছে, আমি জানি না তোমরা দেখছো নাকি, change.org এ যে পিটিশন যে পিটিশন টু নট লেট জেফ বেজোস কাম ব্যাক টু আর্থ। এবং সিএনবিসিতে আমি যখন পড়তেছিলাম তখন পর্যন্ত 1,20,000 মানুষ সাইন করছে ওই পিটিশনে। তারা জেফ বেজোস আকাশে চলে যাওয়ার পরে, যে ব্যাপারটা নিয়ে আমরা আগে ট্রাই অন দ্য ট্রেন্ডে কথা বলছিলাম, চলে যাওয়ার পরে তারা চায় না জেফ বেজোস পৃথিবীতে ফেরত আসুক। তো অ্যাজ আ জোক হিসেবে করছে, বাট পরে সিএনবিসি ওর সাথে যোগাযোগ করছে যে কেন করছো। সেও প্রাইমারিলি এটাই বলছে যে এটা একটা জোক, যে পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষটার আমাকে নিয়ে 1 মিনিট ভাবলেও ভাবতে পারি, ব্যাপারটা আমার ভালো লাগছে, এরকম কথাবার্তা সে বলছে। বাট এছাড়াও ইনকাম ইনইকুয়ালিটি নিয়ে অনেক কথাবার্তা ওখানে, আমি জানি না এটাও আসলে মানে ভাব নিতে পরে বলছে নাকি, আমার মনে হয় জোক ছিল, বাট পরে ভাব নিতেও এগুলো অ্যাড করে দিছে যে না, আমার এটা একটা ইনকাম ইনইকুয়ালিটি ব্যাপার মনে হয়। আর না, তোমরা পড়ছো নাকি ব্যাপারটা? মতামত কি? দুজনই মিউট। হ্যাঁ হ্যাঁ, না ভাই, আমি তো পড়ছি এবং দেখছি, খুব মজা লাগছে আমার এটা। ক্যাপিটালিস্ট যারা একদম টারশিয়ারি লেভেলের মধ্যে আছে, ওদের মানুষ এমনি পছন্দ করে না, এটা স্বাভাবিক, কারণ ওরা ওরা হচ্ছে ওয়ার্ল্ডের একটা বিগ ওয়েলথ নিজের কাছে রাইখা দিছে বলে মানুষ মনে করে। এন্ড এইটার একটা তাদের হচ্ছে যে মহাকাশে পাঠায় দিলে উড়া দিবে, সেই ওইখান থেকে আর আসতে দিবে না, এরকম পিটিশন যে করতে পারে এটা আমার কোনো ধারণাই ছিল না। বাট জিনিসটা মজা লাগছে। ইনকাম ইনইকুয়ালিটি নিয়ে যখন কথা বলছে আপনার, যে কোনো ইয়ের কি বলে, এটা একটা খুব বাজে একটা জিনিস আমার কাছে মনে হইলো যে ধরেন এর আগে আমি এরকম কিছু কাহিনী ইনসিডেন্ট আমি এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সাপোজ কোন একজন ব্যাংকের মালিক, খুব টাকা পয়সা আছে তার, হ্যাঁ, এখন যদি আপনাকে সেটা বলে যে মানে হেটেড ইন দ্য নেশনে যেরকম দেখাইছিল ব্ল্যাক মিটারের মধ্যে, যে আপনার যদি এখন সুযোগ দেওয়া হয় তাকে আপনি মারা ফেলবেন, খুন করে ফেলবেন। সো এইটা কি আসলে এথিক্যালি কারেক্ট কিনা, যে আপনি কারো আসলে পছন্দ করেন না, সে অনেক অপরাধ করছে, বাট আপনি নিজের হাতেও জিনিসটা করতে চান কিনা, বা তারা সরাই দিবেন দুনিয়া থেকে, এটা করলে আসলে ভালো কিনা? সো এটা নিয়ে ডিসকাশন হইতে পারে। হ্যাঁ সালমান। সো ফার্স্টে টেকনিক্যাল জিনিস নিয়ে বলি যে অনেকে চিন্তা করছে ওই মানুষটাকে যদি ফেরত আসতে না দেয় তাহলে একটা ঝামেলা চলে যাবে। বাট ভাই, যে বেজোস তো নিজের পকেটে টাকা রাখে না, ও টাকাটা তো রাখে ব্যাংকে। যে বেজোস দুনিয়া আসুক আর না আসুক, তারা তো ওই সম্পদটা কুক্ষিগত করে ব্যাংকেই রেখে দিচ্ছে। ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। জেফ বেজোস বড় লোক হইলে মানুষের সমস্যা কি, বা কোনো বড় লোকই বড় লোক হইলে মানুষের সমস্যা কি? আমি ইনকাম ইনইকুয়ালিটি ব্যাপারটা মানে অ্যাজ লং এজ তুমি লিগালি করতেছো, অ্যামাজন 30,000 না 40,000 ভুল হইতে পারে, অনেক অনেক মানুষকে এমপ্লয় করতেছে পুরা দুনিয়ায়। এই আমার বাসার একটু সামনে অ্যামাজনের একটা অফিস আছে, অনেক অনেক সব জায়গায় অনেক অনেক মানুষের চাকরি দিচ্ছে, এত বড় একটা নেটওয়ার্ক বানাইছে। এগুলো হলো অ্যাক্টিভ বেনিফিট, বাট অ্যামাজনের পার্সেল ডেলিভারির সাথে যেসব থার্ড পার্টি কোম্পানি জড়িত, লাস্ট মাইল ডেলিভারি করতেছে যারা, কত কত মানুষের বেনিফিট হচ্ছে এক একটা বড় কর্পোরেশন দাঁড়ানোর কারণে। So, মানে একটা বড় কমপ্লেইন হলো যে জেফ বেজোস টাইপ মানুষরা খুব কম ট্যাক্স দেয়, এবং মানুষের মতে তাদের আরো বড় ট্যাক্স দেওয়া উচিত। বাট ইললিগালি দেয় এরকম না ব্যাপারটা, তাদের লিগালি আসলে দেওয়ার দরকার হয় না বিভিন্ন ধরনের লুপ হোলের কারণে, যে এত মানুষকে এমপ্লয় করলে এই রিজিয়নে এই স্টেটে ট্যাক্স দেওয়া লাগে না, এরকম ব্যাপার স্যাপারের কারণে। এবং এই স্টেটগুলোর মধ্যে যেহেতু কম্পিটিশন হয়, সবাই চেষ্টা করে অ্যামাজনের নেক্সট অফিস, নেক্সট ওয়্যার হাউস আমাদের এখানে হোক, কারণ ওয়্যার হাউস হইলে অনেক মানুষ এমপ্লয় হবে ওই এলাকার। তো আমি এইখানে এই ইনকাম ইনইকুয়ালিটির ব্যাপারটা মেবি ইনার ক্যাপিটালিস্ট ভাই ইন ভাই, মি। ট্যাক্সের থেকে আরেকটা নিউজের মধ্যে যাইতে হবে আজকে। সেটা হচ্ছে আজকেই কিন্তু নতুন একটা ইয়ে আসছে, যে গত বছরের অর্থ বছরের যে ইয়াটা ছিল, ব্ল্যাক মানিতে 10% ট্যাক্স কাটবে। এটা আমি প্রশংসা করলাম আমার বাজেটের ভিডিওর মধ্যে। এন্ড এইটা ছিল, বাজেটের ভিডিও কবে আসছিল আমি ভুলে গেছি, 3 জুন ঘোষণা দিছে এই লটা উঠায় দিবে 10% এরিয়াটা, যেখানে অ্যাকচুয়াল ট্যাক্স পেয়ার আসলে 33% ট্যাক্স পে করে। আজকে আবার এনবিআর এটা রিকোয়েস্ট করছে, প্রপোজাল পাঠাইছে যে এই এরিয়াটা রাখতে দেন। কারণ কি, ওরা রিজন দেখা যাচ্ছে প্যান্ডেমিক চলছে, এখন এই ব্ল্যাক মানি গুলো যদি এখন মার্কেটে না আসে তো ইয়ে আসবে না, অর্থ থাকবে না মার্কেটের মধ্যে। এন্ড 2022 জুন 30 পর্যন্ত আবার ওই সেম নিয়মটা থাকবে, আপনি ব্ল্যাক মানিতে 10% ট্যাক্স দিয়ে এটা হোয়াইট মানি করতে পারবেন। এটা যারা জানে না, এই এবার বিষয়ে আমরা বুঝেন খেলা কি চলতেছে। আমাদের একদম প্রথম পডকাস্টে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, যেটা আমরা পাবলিশ করি নাই। কিন্তু ওইটা আনপাবলিশড, হ্যাঁ।
ওটা আমরা একদম প্রথমটা এটা নিয়ে কথা বলছিলাম। ব্যাপারটা আসলেই খুব এনায়েত পরে এটা নিয়ে ভিডিওতে অনেক কিছু বলছে। এইজন্য আমি আর এত বলতেছি না। সবাই এই ভিডিওটা সাদমানের মিউট কিন্তু। সো এইজন্য আমি ভিডিওতে বলতেছি, মানে আজকে আমি এটা নিয়ে এত কথা বলতেছি না, যেহেতু এনায়েতের ভিডিও আছে। বাট ব্যাপারটা একদম ট্যাক্স দেওয়ার ইনসেনটিভটাই চলে যায় যখন তুমি ব্ল্যাক মানির ট্যাক্স, ব্ল্যাক মানিকে হোয়াইট করার খরচ অ্যাকচুয়াল ট্যাক্স দেওয়ার খরচের থেকে কম হয়। কম হয়, হ্যাঁ। এটা মানে কোনো সেন্স মেক করে না। I don't know. আচ্ছা, জেফ বেজোসের আরেকটা ঘটনা আছে, সেটা হলো এটাও একটা change.org এর পিটিশন ছিল যে জেফ বেজোসের মোনালিসা কিনে খেয়ে ফেলা উচিত। তোমরা দেখছো কি নাকি আমি জানি না। একটা পিটিশন ছিল যে জেফ বেজোস শুড বাই মোনালিসা এন্ড দেন ইট ইট। এটাও সম্ভবত 30,000 বা 40,000 মানুষ সাইন করছে এখন পর্যন্ত। change.org, সরি সালমান বলো। এই জেফ বেজোস এসে ফার্মবের কাছে র্যান্ট করে, র্যান্ট করার পর ফার্মবেগুলো আমাদের সাথে শেয়ার করে। জেফ বেজোস কান্দে কান্দে বলে, আরে মানুষ আমাকে ফেরত আসতে দিবে না, আমার মোনালিসা খাইয়ে দিবে ওরা। আরে change.org এর আসলে যে কোনো আমার ভ্যালু প্রশ্ন নাই। হচ্ছে মোনালিসারে খাইলে কি হবে ভাই? মোনালিসা আরটা খায় ফেললে কি হবে? জানি না। মানে ওয়েট, ওদেরকে জেফ কি বেজোস কি করাইতে মোনালিসা চায়? ওন করে? না, এটাই না পিটিশন যে মোনালিসার জেফ মালিক তো বেজোস হচ্ছে যে মিউজিয়াম। মিউজিয়াম, হ্যাঁ, হ্যাঁ, যে বাট ও কি মিউজিয়াম ওন করে? না, আচ্ছা, ইট ওয়াজ জেফ বেজোস মুভ যে আচ্ছা হ্যাঁ হোয়াইট ওন করে না, মিউজিয়াম ওন করে। সবাই চায় যে জেফ বেজোস মোনালিসা কিনুক হ্যাঁ, এবং তারপরে মোনালিসাকে খায় ফেলুক ও ছবিটা। আচ্ছা, নাইস। আর এটা ভিডিও করে এনএফটি করে ফেলুক, যেটা ও। মোনালিসা চেয়ে বেশি প্রাইসে বিক্রি করতে পারবে। এরকম কিন্তু আমরা দেখছি এনএফটি, এই যে আগুন দিয়ে পুরানোর এনএফটি NFT যেগুলো ছিল, হ্যাঁ, কিছু বার্ন্ট ব্যাংকসি হ্যাঁ হ্যাঁ, ওর এই যে হ্যাঁ, আসল কিনছে 100 কত ডলার দিয়ে, তারপর হচ্ছে 400 সামথিং এ বিক্রি করছে, কত মিলিয়ন বা কে তে বিক্রি করছে হয়তো ডলার। এনায়েতের কিন্তু ভাই বিশাল ব্যাংক মানে অফ পড়াইছে, ওই পিছনে পড়াইছে এটাকে এনএফটি। এনায়েতের কিন্তু বিশাল ব্যাংক অফ এনএফটি কালেকশন আছে সাদমান, ও শেয়ার করেন আমাদের তাই সাথে। নাকি? আচ্ছা ও, আচ্ছা আচ্ছা ও, আচ্ছা। তাই তো বলি, তাই তো একটা বলি। এনএফটি কিনতে পারলে তো বড় লোক হয়ে যেতাম ভাই। তাই না, কিছুদিন পর এনায়েতের পিছে বাম পাশে ফ্রেমটা এনএফটি হয়ে যাবে, বাট প্যারাডে ফার্মে। এখন আমাকে বলেন ক্লাব হাউসের বিষয়টা কি? ওটাও কি বেজোসের কোনো কাহিনী? এটা বেজোসের কোনো কাহিনী না। ফেসবুকের নীতি যেটা, অন্য যে কেউ থাকবে তাদেরকে কপি করে ফেলো, ওই নীতিতে ফেসবুক বর্তমানে এগিয়ে এসে ক্লাব হাউসের যেসব ফিচার আছে ওগুলাকে কপি করে একটা নতুন সার্ভিস লঞ্চ করতেছে মার্কেটে। বেসিক্যালি একটা ক্লাব হাউসের আইডেন্টিক্যাল কপি, ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের আছে তারা পডকাস্ট, এবং নট নেসেসারিলি পডকাস্ট বলতেছে না ওরা, বেসিক্যালি অডিও রুম শুরু করতে পারবে। এক্স্যাক্টলি ক্লাব হাউসে যেটা হয়, ওই অডিও রুমের ভিতরে ওরা আলাপ করতে পারবে, মানুষ জয়েন করে শুনতে পারবে। লেআউটটা দেখতে আলাদা, বাট এটা নিয়ে ফেসবুকও খুব একটা ডিনাই করতেছে না এবং কেউ কিছু বলতেছে না যে বেসিক্যালি ক্লাব হাউসকে খুন করে ফেলার জন্য ফেসবুক এটা করতেছে, যেটা ফেসবুক আগে ইনস্টাগ্রাম যেরকম অনেকগুলো করছে, স্ন্যাপচ্যাটের সাথে এটা স্ন্যাপচ্যাট বেশ সব, বেশ হ্যাঁ। পপুলারলি করছে। স্ন্যাপচ্যাটের যা কিছু ফিচার ছিল সব ইনস্টাগ্রাম একদম দিনের আলোর মতো কপি করছে এবং দিনের আলোর মতো কপি করে মোটামুটি স্ন্যাপচ্যাটকে ধসায় দেওয়ার জন্য যা যা করা সম্ভব করছে, ওইটা এখন ফেসবুক ক্লাব হাউসের সাথে করতেছে। অডিও নিয়ে আমরা সব ট্রেন্ডে কথা বলি মনে হচ্ছে, আজকে অডিও নিয়ে কথাবার্তা চলে আসতেছে, বাট অডিও মনে হচ্ছে সবাই অডিও নিয়ে বেশ সিরিয়াস, হ্যাঁ, যত কোম্পানি আছে। ফর দ্য অডিয়েন্স, ক্লাব হাউস হচ্ছে একটা অডিও বেসড একটা অ্যাপ, যেখানে আপনার পডকাস্ট কিংবা মিউজিক, মোস্ট লাইকলি আপনার অডিও যেসব কন্টেন্ট আছে ওগুলোর জন্য একটা ইনভেন্টরি রিজার্ভ হয়। হ্যাঁ, তো ওই অডিও কিন্তু ভাই মানে ইয়েতেও ইম্পর্টেন্ট হয়ে যাবে, মানে পুরো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যই ওভারঅল ইম্পর্টেন্ট হইতেছে। কারণ ইদানিং কিন্তু আপনি দেখবেন যারাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে ওদের কিন্তু সবসময় এটা সাজেস্ট করা হইতেছে যে তোমার অডিও কোয়ালিটি ফার্স্টে বেটার করো, ভিডিও কোয়ালিটিতে মানুষ দেখবেও না যদি তোমার অডিও কোয়ালিটি ভালো করো। এটার এক্সাম্পল হইতেছে অ্যাকচুয়ালি আমি নিজে আমার অডিও, এই জন্য তো আসছে তোর কাছে রেকমেন্ডেশন, হবে যে এনায়েতের মাইকটা একটা স্ট্যান্ড থাকবে। যদিও আমার অডিও কোয়ালিটি ভালো না, এখন হচ্ছে যে ফ্যানের আওয়াজ আসতেছে, বাট তারপর আমার ভিডিওতে আমি কোয়ালিটি এডিট করে আরো বেশি ইয়ে করে দিই আর কি। নো ওয়ারিস, আমরা খালি এটা কিনে যদি এনায়েতকে একটা পাঠাই দিই তাহলে ওই ভিডিওর ভিউয়ারশিপ দিয়ে ওই টাকাটা উঠে আসবে আসলে। পাই গেছি আইডিয়া, নেক্সট ভিডিও পেয়ে গেছি। এখন ফারহান ভাই বলেন যে কি চায়না ক্রিপ্টো মাইনিং ব্যান করছে, এবং এই ব্যানের কারণে কি আমার ল্যাপটপ কেনার টাকা কম লাগবে নাকি, এটা আমাকে এক্সপ্লেইন করেন একটু। সম্ভাবনা আছে। তো চায়না ক্রিপ্টো চায়না 2016-17 সাল থেকে প্রতি বছরই একবার করে ব্যান করে। সো প্রতি বছরই ক্রিপ্টো কারেন্সি বিনিময়কে নিরুৎসাহিত করছি, ক্রিপ্টোকারেন্সি আমরা ব্যান করবো, এই ধরনের কথাবার্তা প্রতি বছর বলছে যায় না। 2016 থেকে শুরু করে প্রতি বছর এরকম অ্যানাউন্সমেন্ট আসছে। বাট এইবারের অ্যানাউন্সমেন্টের সাথে আগের অ্যানাউন্সমেন্টগুলোর ডিফারেন্সটা হলো এইবার ক্রিপ্টো মাইনিং ব্যান করা হচ্ছে। আগে সবসময় ক্রিপ্টো কারেন্সি আদান প্রদান, কেনা বেচা এই ধরনের জিনিসপত্র ব্যান করা হইতো, বাট কখনো মাইনিং ব্যান করা হয়নি, বিকজ মাইনিং থেকে অনেক বৈদেশিক মুদ্রা আসে।
চায়নায় যেহেতু ইলেকট্রিসিটি কস্ট কম এবং অনেকগুলা প্রদেশে হাইড্রো পাওয়ার দিয়ে বেশ সহজেই ক্রিপ্টো মাইন করা যায়, এই কারণে চায়না অনেক বড় হ্যাশ পাওয়ারের সোর্স, চায়না থেকে অনেক ক্রিপ্টো মাইন হইতো। বাট এখন চায়না বলতেছে, অনেকে বলতেছে চায়না নিজেদের কয়েন লঞ্চ করবে দেখে, বাট অনেকেই বলতে মানে বেসিক্যালি চায়না এবার খুব সিরিয়াস যে ওরা মাইনও করতে দিবে না। আদান প্রদান তো দূরের কথা, এখন আমরা মাইনও করতে দিব না। এবং চায়না এটা বলার পরে সব চায়নার গভর্নমেন্টটা বেশ সুন্দর গভর্নমেন্ট, ওদের কথা সবাই শুনে, কেন শুনে আমি জানি না। বাট ওদের দেশে যেসব ব্যাংক ট্যাঙ্ক আছে, আলিপে টাইপ পেমেন্ট গেটওয়ে আছে, সবাই মোটামুটি এগ্রি করছে একদিনের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে, আমরাও একমত, ক্রিপ্টো রিলেটেড কোনো কিছু আমরাও আর আমাদের প্ল্যাটফর্মগুলো হইতে দিব না। এই কারণে মাইনিং রিগের প্রাইস কমা শুরু করছে, অনেকে মাইনিং রিগ ফেলে দিছে। যেই মাইনিং রিগের দাম $4,000 ছিল, ওইটা এখন $500 পাওয়া যাচ্ছে, এরকম হয়েছে। ওইটার একটা ইনডিরেক্ট বেনিফিট জিপিইউ এর প্রাইসে পড়তে পারে। বাট সাদমান যেহেতু অলরেডি ল্যাপটপ কিনে ফেলছে, আমি ঠিক শিওর না বেনিফিটটা আসলে কতটুকু সাদমানের পকেটের মধ্যে আসবে। লিটারালি 1 ঘন্টা পর এটা ডেলিভারি, অলরেডি প্রোডাক্ট চলে আসছে। আমি জাস্ট এটা অর্ডারটা কনফার্ম করার পর নিউজটা আসলো যে হ্যাঁ এখন তো এটা নিষিদ্ধ হয়ে গেছে, দাম কমে যাবে। যারা ফলো করতেছেন মার্কেটটা, কি যে বাজে অবস্থা ভাই জিপিইউ, কোনো 3070 নাই, এটা পাইলে ওইটা নাই, ওইটা পাইলে এটা নাই, মার্কেট প্রোডাক্ট আসে না। 1 মাস ধরে অর্ডার দেন বসে আসছি, নাই প্রোডাক্ট। লাস্ট দিন কল দিলাম, ঈদের পরে আসবে ভাই। অফিসিয়াল পেজ আমি নক দিচ্ছি, ওদের নাই। সো মানে অন্য মানুষকে পাঠায় আনতে হচ্ছে, এরকম একটা অবস্থা, মানে চাচ্ছাতে একটা অবস্থা। মানে ইটস সো উইয়ার্ড যে একটা ডিজিটাল পয়সা মাইন করতে আমরা এমন লেভেলের পাওয়ার শর্টেজ করছি যে ওটা ইম্প্যাক্ট সিলিকন ভ্যালিতে যেয়ে পড়ছে, এবং বাংলাদেশে এক তরুণ ল্যাপটপ কিনতে পারতেছে না, জন্য কান্নাকাটি করতেছে। মানে দ্য রিপেল ইফেক্ট ইজ সো বিগ। ভয়াবহ ধরনের এই রিপল এফেক্ট। ক্রিপ্টোর মাইনিং বন্ধ করা এবং ক্রিপ্টোকে ওভারঅল মানে যে কোনো কিছু ক্রিপ্টোর ব্যাপারে ব্যান করে রাখা, এটা কিন্তু মানে একবার ওপেন করে একবার ক্লোজ করে, এই নীতিটা কিন্তু ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়াতেও কিন্তু হচ্ছে যে একবার দেখা যেতেছে অ্যালাউ করতেছে, আবার আবার খুলে দিতেছে, সরি একবার অ্যালাউ করতেছে আবার ক্লোজ করতেছে। মানে কেন জানি এটার প্রতি একটা ইয়ে আছে, মানে সাবকন্টিনেন্ট সহ চায়না সহ এই জায়গাগুলোতে একটা কি বলবো, মানে হচ্ছে যে বিরুদ্ধ মনোভাব আছে ক্রিপ্টোর বিরুদ্ধে। কিন্তু আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ডের মতন দেশগুলোতে কিন্তু এটা নাই। আমি বুঝি না এটা, মানে হচ্ছে যে এটা কি গভর্নমেন্ট রেগুলেশন করতে পারবে না এই ভয়ে ক্রিপ্টোকে ইয়ে করে রাখে, ইলিগাল করে রাখে? আই ডোন্ট নো। মানে হচ্ছে যে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট কি খুব শক্তিশালী যে ক্রিপ্টোর কোনো ধরনের বাজে ইউজ হবে না এটার জন্য, হচ্ছে যে এটা রেখে হচ্ছে অ্যালাউ করে রাখবে? আয়ারল্যান্ডের গভর্নমেন্ট বা বেশিরভাগ বিদেশি গভর্নমেন্ট হয় কি, ওই যে এটা একটু খারাপ শোনাবে, বাট যদি তোমার নিজের মনের মধ্যে অনেক অপরাধ থাকে, তখন তোমার ফার্স্টে ওই অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা মাথায় আসে যে এইটা করলে কিন্তু এরকম হয়ে যাবে। বিকজ আমি মিসইউজ জানি করতে পারে, হ্যাঁ। আমি জানি কেমনে করতে হয় এক্স্যাক্টলি। আমি যেহেতু করবো, এই কারণে বাকি সবাইও করবে, আমি শিওর। ওইরকম একটা মেন্টালিটি চলে আসতে পারে, যে কারণে হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট, চাইনিজ গভর্নমেন্ট এরকম করতেছে। আহ, এটা আসলে একটা সিরিয়াস কনসার্ন, যেহেতু ক্রিপ্টো পিয়ার টু পিয়ার, সো একদম সহজেই দেশের টাকা বিদেশে পাঠায় দিতে কোনো মানে তুমি কানাডার বেগম পাড়ায় টাকা বিটকয়েনে পাঠায় দিতে 10 মিনিট লাগবে। এমনিতে যে পাঠাইতে পারতেছে না তা না, বাট এমনিতে আমি ধরতেছি একটু হইলেও কষ্ট হচ্ছে। ক্রিপ্টোতে ওই কষ্টটা হবে না, নিজের রুমে বসে আরাম করে পাঠাই দেওয়া যাবে এবং একদিনের মধ্যে সব কারেন্সি চলে যাইতে পারে। যেইটা আমার মনে হয় সবচেয়ে বড় কারণ, যে কারণে বাংলাদেশের মতো গভর্নমেন্ট, যাদের বিদেশে টাকা চলে যাওয়ার এত রেস্ট্রিকশন, বছরে $5,000 ক্যাশ, $7,000 কার্ডে থাকবে, সবসময় আমাদের ডলার এন্ডোর্স করতে হবে, এই ধরনের কনসেপ্ট কিন্তু বাকি দুনিয়ায় নাই, যে ডলার এন্ডোর্স করতে হয় বা বলে দিতে হয় যে এত ডলার আমি বানায় নিয়ে যাচ্ছি, এইগুলো কিন্তু বিদেশের দুনিয়ায় নাই। তো এটা একটা বড় কারণ, যে কারণে ক্রিপ্টো এভেইলেবল হচ্ছে না আমাদের বাংলাদেশ মার্কেটে বা এই সাবকন্টিনেন্টের মার্কেটে। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া একটু বেশি প্রোগ্রেসিভ। ইন্ডিয়া যেহেতু সুপ্রিম কোর্টের রুল টুল আছে এই বিষয়ে, সো ইন্ডিয়া হয়তো খুব সহজে না হলেও ইন্ডিয়া আমাদের অনেক আগে ক্রিপ্টো অ্যালাউ করবে বলে আমার মনে হয়। খুব বড় প্রাইস ডিফারেন্স কিন্তু হয় নাই চায়না ব্যান করার কারণে, কারণ 34,000-এর মতো ছিল বিটকয়েনের দাম, কমে 30,000-এ আসছে, আবার সম্ভবত বেড়ে এখন 32,000-এর আশপাশে চলে গেছে। সো খুব বড় যে ডেন্ট হইছে এরকম আসলে না। মাইনাররা এখন যেটা করতেছে, অনেকে টিউনিশিয়া টাইপ দেশ টেসে চলে যাচ্ছে, অনেকে টেক্সাসে চলে যাচ্ছে, মাইনিং রিগ টিগ সব নিয়ে চলে যাচ্ছে, এবং এখন অন্যান্য দেশে এখন ক্রিপ্টো মাইনিং এ সুপার পাওয়ার হওয়ার একটা সুযোগ পাচ্ছে বলে আমার মনে হয়। সাদমান যে এই লাস্টে কথাটা বললো না, চাইনিজ গভর্নমেন্টকে চাইনিজ কোম্পানিগুলো অনেক বেশি পরিমাণে পছন্দ করে কেন, এটা আমি আজকে আমার একটা বুক রিভিউ আসছে আমার দেখা নয়া চীনের, তো ওইখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই কথাটাই বলছিল যে চাইনিজ
পিপল হচ্ছে কেন জানি ওদের গভর্নমেন্টকে এত পরিমাণে পছন্দ করে যে ওদের যা কিছুই ওরা আদেশ করুক, চাইনিজ পিপল হচ্ছে যে মানে মাইনা নেয়, যে কোনো ভাবেই হোক মাইনা নেয়। এইটার একটা ওদের 1949 পরে ওদের একটা বিপ্লব পরবর্তী চায়না আছে, নয়া চীন যেটাকে বলতেছি আমরা। তো ওইটার মধ্যে হচ্ছে উনি এই ইয়াগুলো অ্যাট্রিবিউট গুলো দেখছে চাইনিজ পিপলের মধ্যে, এটা এখন পর্যন্ত আছে, যেটা আপনি বললেন আর কি, সালমান বললো। এটা তোমার ভালোবাসার জন্য না, এটা এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই চায়নাকে। এই বিষয়ে ডিটেল বলে এমন হইতে পারে চাইনিজ ভিসা বন্ধ করে দিতে পারে আবার তোমার জন্য, তো এই বিষয়ে তেমন আলাপ ডিটেল হবে না, যে বাট এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। কোনো অসুবিধা নেই, আমরা একটু আগে টাকা আপনার পয়সা চায়না নিয়ে আলাপ যাওয়ার ইচ্ছা আলোচনা আছে খুব করতেছিলাম। রিসেন্ট টাইমে? চায়নায় যাবেন? হ্যাঁ, আমার একটু উহান যাওয়ার ইচ্ছা আছে। ও ও আচ্ছা আচ্ছা, এটার একটা নিউজ আসছে Pure যে danger. কি বলে পুরা ওয়ার্ল্ড মিলে হইতেছে চায়নাকে দায়ী করতেছে যে তোরা কোভিড-19 এর ইয়া আনছোস, তারপরে ওইখানে নাকি উল্টা উহানের রিসার্চ ল্যাব নাকি এখন দাবি করতেছে যে ভ্যাকসিন আবিষ্কারের জন্য ওদের নোবেল প্রাইজ দেওয়া উচিত। The অদ্ভুত table একটা দেশ turns. হ্যাঁ, চায়না, এত এখন পুরান একটা দেশ। তোমার আমরা চায়নার কত, চায়নার অনেক পুরান দেশ তাই না? সবচেয়ে পুরান দেশ না চায়না? 4000-5000 বছর আগের দেশ। চায়নার আগে কি কোনো দেশ ছিল? মনে হয় ছিল না। চায়না সম্ভবত সবচেয়ে পুরানো দেশ। জাপান, চায়না এগুলো এগুলো অনেক পুরান দেশ। সো ওদের এত পুরান দেশ, এত ওদের বুদ্ধি শুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, এবং দেশও হ্যাঁ, বড়, পাওয়ারও অনেক বেশি। I don't know. যাই হোক নেক্সট। বেশি টাকা পয়সার ডিল। হ্যাঁ, তো নেক্সটে আমরা যেহেতু এতক্ষণ টাকা পয়সা নিয়ে কথা বলছিলাম এবং ফান্ড ভাইয়া কিভাবে ওয়ালেটে টাকা জমতেছেন এটা নিয়ে একটা প্রবলেম একটু আগে আমরা কথা বললাম। সো ওইখান থেকে আসি যে 5.2 মিলিয়ন পিপল নতুন মিলিয়নের হয়েছে 2020-তে। ফান্ড ভাইয়া মোস্ট লাইকলি তার মধ্যে আরেকজন, আমি আর এনআই স্টিল স্ট্রাইভিং। সো হোয়াটস ইউর টেক অন দিস? নাইস তাই না? আমরা যে মনে হয় যে প্যান্ডেমিকের মধ্যে পুরো পৃথিবী একটা ডাউন টার্নের ভিতর দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু নতুন মিলিয়নিয়ার, এর আগে কেউ মিলিয়নিয়ার ছিল না। So হ্যাঁ, এমন না যে বড় লোকরা আরো বড় লোক হয়েছে, এরকম না ব্যাপারটা। নিউ মিলিয়নিয়ার্স এরা। নিউ মিলিয়নিয়ার্স 52 লাখ মানুষ নতুন মিলিয়নিয়ার হয়েছে, মানে নতুন 8 কোটি টাকার মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারছে গত এক বছরের মধ্যে। এটাও সিএনবিসির নিউজ। সো ইন্টারেস্টিং যে পুরো পৃথিবী একটা ডাউন টার্নের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে 52 লাখ মানুষ নতুন করে মিলিয়নিয়ার হয়েছে। হ্যাঁ, না মানে হ্যাঁ, it shows something, but I don't know Yeah, what কারণ it ভাই কি shows. হতাশ, কারণ ভাই কি হতাশ এতে? যে হ্যাঁ সবাই এরকম মানে এলিট ক্লাবে কেন জায়গা পেয়ে যাচ্ছে, সদস্যপদ কেন পাচ্ছে, আর একটু এক্সক্লুসিভ একটা গ্রুপ হবে তাই না? মানে সবাই ফার্নের ভাইয়ের দল বদল হয়ে গেছে। জেফ বেজোসের সাথে যখন কথা বলতে যে এখন অনেক মানুষ থাকে ওই রেস্টুরেন্টের মধ্যে, কি সব এই মিলিয়নিয়ার ক্লাব। মিলিয়নিয়ার ক্লাবটা একসময় এক্সক্লুসিভ ক্লাব ছিল, বাট মিলিয়নিয়ার ক্লাব এখন আর এক্সক্লুসিভ ক্লাব Not নাই। anymore. মিলিয়নিয়ার অনেক অনেক মিলিয়ন লিগ্যাল মিলিয়নিয়ার, মানে অনেকে তো আমরা জানি না মিলিয়নিয়ার যারা ধরো বালিশের ভিতরে টাকা রাখে, বাট লিগালি যারা মিলিয়নিয়ার, এরকম মিলিয়নিয়ার সংখ্যা এখন অনেক। বিলিয়নিয়ারও তো প্রায় 3000-এর মতো মনে হয়ে গেছে, 3-4 হাজারের মতো হয়ে গেছে, বাট মিলিয়নিয়ার বেশ অনেক 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 মানুষ এখন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার হওয়াটা, এটা আমি পডকাস্ট শুরুর আগে যখন ছিল না তখন সাদমানের সাথে নিয়ে আলাপ করতেছিলাম, মিলিয়নিয়ার হওয়াটা সবার একটা ফাইন্যান্সিয়াল গোল থাকা উচিত। 8 কোটি টাকা কিভাবে আমার ব্যাংকে আসবে, এটা সবার একটা গোল হওয়া উচিত বলে আমার মনে হয়। এনায়েতের And অলরেডি আছে, সো যাদের নাই তাদের। হ্যাঁ, এনায়েতের এক একটা আমার ভাই স্পন্সরশিপই এত 10 কোটি না। 20 কোটি। উফ, উফ, উফ। ভাই আপনি দিয়েন, ভাই আপনি দিয়েন। আর এখানে ফান ফ্যাক্ট বলে রাখি যে যত দিন যাবে মিলিয়নিয়ার হওয়া কিন্তু ইজি হবে, লিটারালি ইজি হবে, বিকজ ইনফ্লেশন। ঠিক আছে, 50 বছর আগে মিলিয়নিয়ার হওয়া যত টাফ ছিল, ওটা এখন টাকার অঙ্কে বাড়তে বাড়তে ইনফ্লেশনে আপনার মিলিয়নিয়ার হওয়া ইজি হয়ে গেছে। সো আস্তে আস্তে দিনে আরো ইজি হবে, ইফ দ্যাট মেক্স ইউ ফিল এনি বেটার আর কি। তো এটা কোনো ভালো স্ট্র্যাটেজি না কিন্তু, যে আমি কিছু করবো না, ইজি হবে, আমি ওয়েট করি, আমি তারপর মিলিয়নিয়ার হব। এটা সাদমান উইথ কিন্তু এটা টাইম আমরা বলতেছে না। সবাই মিলিয়নিয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে ভাবে না বাংলাদেশের টার্গেটটা কি, মানে কোটিপতি হওয়া। খালি কোটিপতি হইলে কিন্তু কোটিপতি হওয়া যায় না, বিকজ আপনাকে 20% 30% ট্যাক্সটা দিতে হবে কিন্তু, প্লাস কোটি টাকা যদি হয় আপনার 2.5% 2.5 লাখ টাকা জাকাত। সো খালি কোটিপতি হইলেই কোটিপতি হওয়া যায় না। So, এই জিনিসটা চিন্তা করে তারপর আর্নিং শুরু করেন আর কি। আর আপনি যদি মিলিয়নে হইতে হয় ভাই 8 কোটি টাকা যদি হইতে হয়, তাহলে আমার মনে হয় 10 কোটি ইনকাম করতে হবে, 10 কোটি 11 কোটি ইনকাম করতে হবে, তাহলে আপনি মিলিয়নার হলেন লিগালি। এই চাকরি করে মিলিয়নিয়ার হওয়া, মানে বাংলাদেশে মিলিয়নিয়ার যেটা 8 কোটি টাকা আয়, ওইটা সম্ভব না কখনো। এটার অঙ্ক করা প্রুফ করা সম্ভব যে এটা যে আসলে সম্ভব না। বিকজ ঘন্টায় যদি কেউ 1000 টাকা আয় করে, এটাও আমি আসলে একটু আগে বলতেছিলাম সাদমানকে, ঘন্টায় যদি কেউ 1000 টাকা আয় করে, তাহলে সে দিনে 8000 টাকা আয় করবে, মাসে 22 দিন কাজ করলে মাসে 1,80,000 টাকা আয় করবে। 37 বছরের মতো লাগবে তার 8 কোটি টাকা হইতে, এজ লং এজ ওই 1,80,000 টাকার 1 টাকাও সে খরচ করতেছে না, পুরাটা জমতেছে। যেটা আসলে রিয়েলিস্টিক না, এটা হওয়ার কথা না, এটা হবে না কখনো। এবং
টানা 37 বছর প্রত্যেক মাসে সে 1,80,000 টাকা জেনারেট করতে পারবে, এটাও রিয়েলিস্টিক না। সো ওই ব্যাপারগুলো যদি তুমি ক্যালকুলেশনের মধ্যে আনো, চাকরি করে মিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা খুব কম। 99% মানুষই কখনো চাকরি করে মিলিয়নিয়ার হইতে পারবে না বাংলাদেশে। তো এই জন্য কি করা লাগবে? বিজনেস করা লাগবে, রাইট ভাই? এন্ড স্পিকিং অফ Exactly. বিজনেস, মাইক্রোসফট জাস্ট রিচ $2 trillion মার্কেট ক্যাপ। বিশাল What's ব্যাপার, with তাই না? that? $1 trillion, man. বিশাল Trillion. ব্যাপার। একসময় অ্যাপল যখন $2 Insane. ট্রিলিয়ন হিট করলো, তখন মনে হয় বলা হয়েছিল যে ফেডারেল রিজার্ভের কাছে যত টাকা আছে তার থেকে অ্যাপেলের ব্যাংকে বেশি টাকা ছিল অ্যাপেলের ব্যাংক অ্যাকাউন্টে। তো ফেডারেল রিজার্ভ যে টাকা ছাপায়, তার কাছে যত লিকুইড ক্যাশ ছিল তার থেকে অ্যাপেলের ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা ছিল একসময়, যখন অ্যাপল ফার্স্ট এই $1 trillion ক্যাপটা রিচ করে। রিসেন্টলি মাইক্রোসফট করলো। বিষয়ে আমি খুব বেশি আসলে পড়াশোনা করি নাই, এনায়েত করছে নাকি আমি জানি না, বাট ব্যাপারটা একটা বিগ মাইলস্টোন। মাইক্রোসফটের ইয়ার হওয়ার কি পিছনে অনেক কারণ আছে। মাইক্রোসফট আই থিঙ্ক মানে ওরা অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সাথে কাজ করতেছে। ইভেন আমি যদি আপনাকে বলি, বুয়েটের সাথে মাইক্রোসফটের অনেকগুলো কি আমি দেখছি আইওটি বেসড, যেটাকে বলছি ইন্টারনেট অফ থিংস, এগুলাতে আমরা দেখছি মাইক্রোসফটের সাথেই তো বেশিরভাগ কাজ হইতেছে। মাইক্রোসফট একটা প্রজেক্ট আছে আজুর নামে, AZURE, তো ওইখানে মাইক্রোসফটের সাথে বুয়েট কাজ করতেছে। এর আগে আমি যেটা দেখছি, ইন্ডিয়াতে প্রচুর ভেঞ্চার ওদের এগ্রিকালচারাল সেক্টরের মধ্যে এআই এর যে ইমপ্লিকেশনটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এটার মধ্যে ওরা অনেক আগে গেছে। সো আমার মনে হয় মাইক্রোসফট যে গভর্নমেন্ট প্রজেক্টগুলোর সাথে ইনভলভ হচ্ছে, আমি যদি রিয়াল ফিল্ডের কথা বলি, এইটা ওদেরকে অনেক বেনিফিট দিতেছে। আমি জানি না অ্যাপল কিংবা অন্যরা কতটুকু এই জায়গার মধ্যে আস্থা অর্জন করতে পারছে, বাট মাইক্রোসফটের এখানে উপস্থিতিতে আমি বেশি দেখতেছি। ইভেন মানে যে কোনো জায়গাতে যদি কম্পিটিশন হয় যে কোন কোম্পানি আমি নিবো, এখানে মাইক্রোসফটের সাথে কম্পিট করার মতন তো আমি দেখতেছি না কোনো কিছু এই জায়গাগুলোতে। অ্যাপল মাইক্রোসফট থেকে বড় কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপের হিসাবে। অ্যাপলের মার্কেট ক্যাপ মাইক্রোসফট থেকে বড়, বাট তোমার কথা পুরোপুরি সঠিক। মাইক্রোসফট শুনলে আমরা যেরকম ভাবি যে উইন্ডোজ বেচতেছে বা উইন্ডোজের আপডেট দিচ্ছে বা নোকিয়া কিনছে, এখন নোকিয়া তো বিক্রি হয় না, মনে হয় মাইক্রোসফট শেষ। সো ওরকম না আসলে ব্যাপারটা। মাইক্রোসফটের এই যে B2B ভেঞ্চার, ধরো পুরো পেন্টাগনের সাপ্লাই দেয় মাইক্রোসফট। সো এই সাপ্লাইগুলো কখনো মানে পেন্টাগনের কোনো চান্স নাই যে ওরা মাইক্রোসফট থেকে মুভ করে অ্যাপেলে চলে যাবে বা অন্য কিছুতে চলে যাবে, বিকজ এত কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারগুলো এবং এত কাস্টম সফটওয়্যার বানায় ফেলছে। গভর্নমেন্টের যে কোনো পারচেজে, প্রকিউরমেন্টের ক্ষেত্রে আস্থাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন যদি আমি এতদিন খালিদ ফারহানের প্রোডাক্ট কিনি, সাদমান সাদিককে আমি চিনি, সাদমান সাদিক ইভেন আমাকে বেটার প্রোডাক্ট দিক, বাট আমার যে আস্থাটা আছে খালিদ ফারহানের উপরে, আমি খালিদ ফারহানের প্রোডাক্টে নিব। মানে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট গুলো হচ্ছে এইরকম। হ্যাঁ, এটা নিয়ে একটা মিম হবে, ঠিক আছে, ভালো। ওইটাই। এখন টু বি ভেরি অনেস্ট, আপনার অ্যাপলের চেয়ে মাইক্রোসফট আরো অনেক বেশি বড় হইতো যদি খালি বাঙালিরা আমরা উইন্ডোজ পেড দিয়ে কিনতাম, ঠিক আছে? বাট আনফরচুনেট হয়। আমাদের মার্কেটে এই ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এই কখন কোনো জিনিস, যে জিনিসটা খুব অবভিয়াস না যে এটা চুরি, ওই চুরিগুলা করলে নিজের মধ্যে তেমন একটা গিল্টি ফিল কাজ করে না। যেমন ধরো মাইক্রোসফট একটা অবভিয়াস এক্সাম্পল, যে আমি যদি একজনকে বলি যে ভাই ওই বাসায় যাবা, কেউ জানি দেখতে না পারে, ওই বাসার ওই বিছানার পাশে একটা মানি ব্যাগ আছে, ওই মানি ব্যাগটার মধ্যে থেকে যত বেশি টাকা পারা যায় নিয়ে দৌড় দিবা, বেশিরভাগ মানুষ ওটা করতে চাবে না। বিকজ আমরা বুঝতেছি যে এই ব্যাপারটা খারাপ, এটা করলে আমার এথিক্যালি গুনাহ হবে বা লিগালি এটা করাটা উচিত না, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বাট ওই সেম লোক যখন মাইক্রোসফটের উইন্ডোজ আপডেট বা টরেন্ট বা ক্র্যাক এই ধরনের জিনিসপত্র আসে, তার কিন্তু খুব একটা গায়ে লাগে না। দুইটাই ক্রাইম, দুইটাই আমরা একজনের ক্ষতি করতেছি, বাট একটায় খুব গায়ে লাগে আর একটায় খুব গায়ে লাগে না। এটা বেশ ইন্টারেস্টিং। এই যে পাইরেটেড মার্কেটের দুনিয়াটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তাই না ভাই? এই যে এইসব পাইরেসি যদি না করতো, এনআইতের পদ্মা সেতু যদি পাইরেসি না করতো, ওই 5.3 মিলিয়ন পিপল নিউ মিলিয়নের হইতো। যাই হোক, ওটা হইতেছে না। তো এখন হচ্ছে ভাই প্রাইম, এই যে নেটফ্লিক্স ডিল করছে স্টিভেন স্পিলবার্গের সাথে। হোয়াটস ইউর টেক অন দ্যাট? নাইস। কিন্তু আমি যে যারা স্টোরিটা যারা জানেন না, স্টোরিটা বলে রাখেন। হ্যাঁ, নেটফ্লিক্সের একটা প্রোডাকশন হাউসের সাথে। স্টিভেন স্পিলবার্গের প্রোডাকশন হাউসের সাথে নেটফ্লিক্সের একটা ডিল হয়েছে। এনায়েতকে আমি দেখতে পাচ্ছি ইন্টারনেট নিয়ে স্ট্রাগল করতেছে নিচে। স্ট্রাগল ইজ রিয়েল। স্ট্রাগল। তো নেটফ্লিক্সের স্টিভেন স্পিলবার্গের প্রোডাকশন কোম্পানির সাথে ডিল হয়েছে, প্রত্যেক বছরে 2টা করে মুভি বানাবে ওরা নেটফ্লিক্সের জন্য। 2019 সালে স্পিলবার্গ বলছিল যে এই ওটিটি প্ল্যাটফর্ম বা স্ট্রিমিং সার্ভিস গুলার জন্য সিনেমা বানানো উচিত না।
কারণ এটা উচিত না, সিনেমা সবসময় যাওয়া উচিত থিয়েটারে, ওইটাই মেইন জায়গা, ওখানে সবসময় সিনেমা পাবলিশ হওয়া উচিত। সিমস লাইক 2021 সালে এসে স্পিলবার্গের মতামত চেঞ্জ হয়ে গেছে। কত টাকা দিতে হয়েছে চেঞ্জ করার জন্য এটা কেউ জানে না, বাট এখন থেকে স্পিলবার্গের এবং ওর পার্টনারের প্রোডাকশন থেকে বছরে নেটফ্লিক্স 2টা করে সিনেমা পাবে। সো ভালো, মানে স্পিলবার্গ যে ট্যালেন্টেড এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সো এতে আসলে আমাদের উপকারী হবে। নেটফ্লিক্সের কনসিস্টেন্টলি ট্রাই করতে হচ্ছে নতুন কি কি করা যায় যেন মানুষ আনসাবস্ক্রাইব না করে, এবং এই কারণে এটা একটা কনস্ট্যান্ট ব্যাটেল, এটা করতে থাকতেই হবে ওদের। এবং এখন তো কম্পিটিশনও বাড়তেছে আস্তে আস্তে, ডিজনি প্লাস প্লাস টাইপ কোম্পানি আসতেছে, এই কারণে নেটফ্লিক্স বেশ বেশ ভালোই করতেছে আসলে, খুব একটা খারাপ করতেছে না। প্রত্যেক মাসে প্রত্যেক কোয়ার্টারে ওদের রেভিনিউ বাড়তেছে, নাইস ব্যাপার। এনায়েত, নেটফ্লিক্সের সবচেয়ে কি বড় কম্পিটিশন কারা এখন? সাবকন্টিনেন্টে তো আমি বলতে পারি অ্যামাজন প্রাইম, অ্যামাজন, ডিজনি, অ্যামাজন HBO, প্রাইম, হ্যাঁ, অ্যামাজন ডিজনি, প্রাইম আর ডিজনি প্লাস, এই দুইটা হবে সবচেয়ে বড় এখন কম্পিটিটর। এই দুটো সবচেয়ে বড় কম্পিটিটর হবে। yeah. ডিজনি প্লাস It's- হলো নিউ কিড অন দ্য ব্লক। ডিজনি প্লাস মাত্র হুম, আসছে, লোকি দিয়ে আলোচনায় আসছে হ্যাঁ, আমাদের লোকি, দেশে, লোকি আমাদের নিয়ে দেশে, আলোচনা আসছে, বলা যায়। আমাদের দেশে আর কি। লোকির 3টা এপিসোড বেশি ইন্টারেস্টিং, যারা দেখেন নাই দেখে ফেলবেন। হুম। এবং ডিজনি প্লাস হলো ফাস্টেস্ট স্ট্রিমিং কোম্পানি 100 মিলিয়ন ইউজার পাওয়ার জন্য। সো নেটফ্লিক্সের কত জানি 10 বছর লাগছিল, ডিজনি প্লাসের লাইক 60 দিন লাগছে, এরকম একটা অ্যাবসার্ড ম্যাথ। সো ডিজনি প্লাস এবং অ্যামাজন প্রাইম মাঝখানে চেষ্টা করছে, অ্যামাজন প্রাইমও এত ফাস্ট যাইতে পারে নাই ডিজনি প্লাস যত ফাস্ট গেছে। বাট দেন ডিজনির অলরেডি এত কন্টেন্ট এবং এত আইপি যে ডিজনির জন্য ব্যাপারটা টেকনিক্যালি নেটফ্লিক্সের সব কন্টেন্ট নিজেদের বানাইতে হয়েছে বা কিনতে হয়েছে। ডিজনির অলরেডি সবকিছু ছিল, ডিজনির জাস্ট প্ল্যাটফর্ম শিফট করতে হয়েছে। সো ডিজনির জন্য ব্যাপারটা অনেকাংশেই অনেক সহজ কম্পেয়ার টু আদার্স। এর মানে এই না যে মানে ডিজনিকে আমি ক্রেডিট দিচ্ছি না, ডিজনি প্লাসের জন্য একটু সহজ ডেফিনেটলি। এবং ডিজনি প্লাস যারা কিনে তারা সম্ভবত ESPN ফ্রি পায়, ন্যাশনাল জিওগ্রাফি ফ্রি পায়, যেহেতু ওই সব কোম্পানির মালিকও ডিজনি। সো ওইভাবে চিন্তা করলে ডিজনি এত বেনিফিট দিতে পারছে। ব্যাপারটা সিম্পল, দেখো 10 মিনিট স্কুল আলাদা আলাদা কোর্স বিক্রি করে, খালিদ ফারহান একাডেমি একটার ভিতরে অনেকগুলা কোর্স বিক্রি করে। সো আমি হলাম ডিজনি প্লাস। সবচেয়ে ভালো হয় কি জানেন ভাই, বিটিভি যদি একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলে, বুঝছেন, বিটিভি একটা ওটিটি প্ল্যাটফর্ম খুললে সবচেয়ে মজা হবে। বিটিভির কিন্তু নাইস আইপির ইয়ে আছে, আমি জানি না যে ডিলগুলো এই ওয়েট, বিটিভির ওটিপি মানে বিটিভি ডিজিটালে নাই, অনলাইনে বিটিভি দেখা যায় না? অনলাইনে দেখা যাইতে পারে, বাট সেম আমি হবে তো না। জানি না। সার্চ, লেট মি সার্চ btv.com. এনায়েত কি বলার চেষ্টা করতেছে তুমি বিটিভি দেখো না? Yo, আমি বিটিভি দেখতাম এক সময়, এখন দেখি না ভাই। জানেন আল্লাহ। ভাই, আমাদের একটা নিয়ম আছে, পরীক্ষা, আপনি যখন পরীক্ষা দিবেন না না, এটা একটা নিয়ম আছে যে পরীক্ষার আগের রাতে বিটিভি দেখতে মন চায় ভাই। কেন? বিটিভির মাটিও মানুষ, এগুলা দেখবেন যে মানে এগুলা আলাদা নেটফ্লিক্সের একটা সিরিজের মতন মনে টান হয়, আছে। কারণ পরীক্ষার আগের রাত, ওই কারণে পরীক্ষার আগের রাতে এটা একটা ইয়ে আছে বুয়েটে যে পরীক্ষার আগের রাতে নাকি হচ্ছে হ্যাঁ, পরীক্ষার আগের রাতে বিটিভি দেখতে খুব মজা লাগে, যে ওইগুলা দেখতে পুরো একদম লোকি, তারপরে অ্যাভেঞ্জার্স এর মতন মনে হয় দেখলে, খুব ভালো লাগে দেখতে। দিন শেষে btv.com আচ্ছা, ভাই আপনারা এখনো কেউ কি কিনে রাত নেই। 4টার সময় কোনো কার্টুন দেখছেন? রাত রাত 4টার সময় 4টার সময় উঠে কোনো রিক কিছু অ্যান্ড দেখছেন মর্টি, কখনো? আচ্ছা এটা কার্টুন যদি কাউন্ট হয়। না, ও, আমি ওই আমি মনে সময় হয় না দেখা হইতো দেখছি, না? আমি মনে হয় না দেখছি। আমার কেন? এক ফ্রেন্ড আছে, ও সব সময় হচ্ছে রাতে কার্টুন দেখে সব সময়, কেন জানি, হুম। মানে ও রাতে কার্টুন, মানে ভালো কার্টুনই দেখে, উল্টা পাল্টা না। You had to clear that out, না? আচ্ছা, এখন আমরা রিগার্ডিং দ্যাট, আমাদের সব না সবসময় বিভিন্ন টপিক থাকে যে আমরা চুজ করি যে কোন টপিক নিয়ে আচ্ছা কথা বলবো। সরি সাদমান, একটা ব্যাপার, এই মাইক্রোসফটের $1 ট্রিলিয়ন কি মার্কেট ক্যাপ নিয়ে যেহেতু কথা হইলো, আমাদের হ্যাঁ। মাইক্রোসফটের একটা নতুন উইন্ডোজ আপডেটও আসছে, উইন্ডোজ 11, যেটা সবাই ফ্রি পাচ্ছে, কিনতে হচ্ছে না কারো। উইন্ডোজ এই বিষয়ে সাদমান আমাদের থেকে অনেক বেশি জানে। উইন্ডোজ 11, আমার প্রশ্ন যেটা সেটা হইলো উইন্ডোজ 11, অনেকে যেটা বলতেছে, ভিডিও দেখা জ্ঞান আমার, যে উইন্ডোজ 11 উইন্ডোজ 10-এরই একটা আপডেট হইতে পারতো, এটাকে আলাদা করে উইন্ডোজ 11 নাম না দিলেও হইতো, যেহেতু ওরা এটা ফ্রি দিচ্ছে। সো এটা ওরা আলাদা করে উইন্ডোজ 11 নাম দিয়ে কেন বেচতেছে বলে তোমার মানে কেন মার্কেট করতেছে বলে তোমার মনে হয়? আমি না এখনো কারণটা বুঝি নাই ভাই, কারণ আমার তো খালি ইন্টারফেসই চেঞ্জই আমি দেখছি যে সবকিছুই ট্রান্সপারেন্ট করছে, এবং ইন্টারফেস দেখে ফার্স্টে আমরা দুজন একটা জিনিস অ্যাগ্রি করছি, এটা দেখতে কিসের জানি মনে হচ্ছে, কিসের মতো জানি মনে হচ্ছে দেখতে। ফার্মে বলে আরে এটা তো ম্যাক, সবকিছু মাঝখানে নিয়ে আসছে, ট্রান্সপারেন্ট ডিজাইন। এরপর আপনার যারা কোডিং করবে তাদের জন্য মনে হয় একটা জিনিস ঠিক আছে যে আপনার সবই এখন 64 বিট হবে। সো আগে মাল্টিপল ভার্সন করতে হতো, বাট এখন পুরোটাই 64 বিট, সো দ্যাটস আ বিগ চেঞ্জ আই বিলিভ।
এন্ড বেশ কিছু মানে কুইক জেস্টার্স মানে ন্যাভিগেশনের জন্য আরো কিছু বেনিফিটস আনছে, বাট বাকি জিনিসগুলো আই গেস যখন আমাদের দেশে আসবে, এখন তো বেটা রানিং মোস্ট লাইকলি, যখন আসবে তখন আই গেস আমরা বুঝতে পারবো। বেটাও সম্ভবত আপাতত পাবলিক জাস্ট না, ইন্টারফেস চেঞ্জ আমার জন্য। বেটাও এখন পর্যন্ত সম্ভবত পাবলিক হয় নাই, হয়তো ইউটিউবাররা অ্যাক্সেস পাইছে বা অনেকে পাইরেটেড বেটা ডাউনলোড করছে, বাট যারা পাইরেটেড বেটা ডাউনলোড করছে তারাও বলতেছে খুব স্টেবল। পাইরেটেড বেটার সাধারণত যেরকম প্রবলেম থাকে ওরকম প্রবলেম নাকি নাই, ইউজ করে নাকি শান্তি আছে। দেখতে আসলেই অনেকটা অ্যাপেলের ইন্টারফেসের মতো। উইন্ডোজ কম্পিউটার হিসেবে আরো অনেক, যেহেতু উইন্ডোজ জাস্ট একটা অপারেটিং সিস্টেম, তুমি নিচে যে কোনো পাওয়ার বসাইতে পারো। সো একটা উইন্ডোজ কম্পিউটারকে যেভাবে আপগ্রেড করা সম্ভব ওইভাবে তো আর অ্যাপলকে আপগ্রেড করা সম্ভব না। এই কারণে উইন্ডোজের পোটেনশিয়াল অনেক বেশি। চাইলেই একটা গেমিং কম্পিউটার বানায় ফেলতে পারো তুমি, এটাকে চাইলেই এটাকে একটা স্ট্রিমিং কম্পিউটার বানায় ফেলতে পারো, অনেক কিছু করা সম্ভব যেগুলো অ্যাপেল দিয়ে, যেহেতু পুরাটাই একটা স্ট্যাটিক জিনিস, খোলা যায় না। সো অ্যাপেলে ওই ব্যাপারগুলো করা সম্ভব না। আমি লাস্ট উইন্ডোজ ইউজ করছি অনেক অনেক আগে, যখন একটু র্যান্ট হবে নাকি যে ভাই উইন্ডোজ খালিদ ফারহান বিলিভস ইন অ্যাপল সুপ্রিমেসি? আমি উইন্ডোজ থেকে এই অ্যাপেলে তো। মুভ করার পরে যারে কি তোর গরিব তোর উইন্ডোজ ইউজ করো। বল ফারহান, আমরা আছি, আরে বল, উইন্ডোজ কিন্তু উই ক্যান টেক ইট। উইন্ডোজ কিন্তু মানে প্রফেশনাল জায়গার মধ্যে এই মানে মানুষজন পছন্দ করে না। আমি দেখছি যারা কোডিং টোডিং করে বা স্যাটেলাইট ডেটা নিয়ে কাজ করে আমাদের এখানে, ওরা সবাই লিনাক্সে শিফট করছে। লিনাক্স, হ্যাঁ এখনই বলতে গেছে, এনআই তো চিল লিনাক্স ক্রাউডেড হওয়ার কথা। ওকে অনেক কাস্টমার Open আমি এখনো কেন জানি উইন্ডোজ ইউজ করতেছি, বাট লিনাক্সে শিফট করি না কেন, কারণ হচ্ছে যে আবার নতুন করে একটা জিনিস শিখা লাগবে, তো ওই জন্য এখনো শিফট করি, বাট শিফট করা উচিত আমার কাছে মনে হয়। যে কারণে অনেকে ওই যে এখন কিন্তু সবাই করতেছে, মাইক্রোসফট ওয়ার্ড এর বদলে সবাই কিন্তু এখন ল্যাটেক্সে শিফট করতেছে। ল্যাটেক্স হচ্ছে কোডিং এর মাধ্যমে, মানে কাইন্ড অফ কোডিং এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড যেই কাজ করে ওই কাজই, বাট ওয়ার্ডের অনেকগুলা মানে শর্টকামিংস আছে যেগুলো ল্যাটেক্স এর মধ্যে নেই। ঠিক তেমনি লিনাক্সেও সেম, মানে উইন্ডোজের যেসব ঝামেলাগুলো আছে ওগুলো লিনাক্সের মধ্যে খুব একটা বেশি নাই। যারা লিনাক্স চালায় ওরা কাইন্ড অফ মনে হয়, লিনাক্স একটা কাইন্ড অফ তো ম্যাকের মতনই, আমি যা দেখি ইন্টারফেসটা, আমি যারা চালায় তাদেরটা দেখছি। ম্যাক লিনাক্স কি কাছাকাছি কিনা আপনি জানেন কিনা? আমি কখনো লিনাক্স চালাই নাই, বাট আমি আমি কখনো ম্যাক চালাই ইউজ নাই। করে ভয়াবহ ধরনের স্যাটিসফাইড। আমি হাইলি রেকমেন্ড করি সবাইকে ম্যাক ইউজ করতে। যদি M1 চিপের ম্যাক কিনতে পারেন তাহলে তো খুবই ভালো, বাট আমি যে ম্যাকটা চালাচ্ছি, যেটা এখন আমি ভিডিও রেকর্ড করতেছি, এটা 2016 সালে কেনা ম্যাক, এবং 2016 সালে কেনার পরে যেরকম ছিল ম্যাকটা এখন এক্স্যাক্টলি ওরকম ইন টার্মস অফ স্পিড এন্ড লাস্ট পাওয়ার। কবে জানি ভাই উইন্ডোজ ইউজ করছিলেন? উইন্ডোজ ইউজ করেছিলাম আমি অনেকটা। তোমাদের কি মনে আছে যে 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইলো? উইন্ডোজ ব্যাড, ম্যাক বেটার, M1 সুপ্রিমেসি। ভাই হিটলারের পাশে আপনার ছবি দেখা গেছিল কয়েকদিন পরে, এটা বলা হবে। এই নামটা কদম ফুলের মতো সেন্সর করে বলিস, কবে না আমাদের ভিডিও ডাউন করে ফেলে। এখানে আমি লিটারালি ভাই ভাবছিলাম, হ্যাঁ আসলে কিন্তু সো এনায়েত বলতেছিল যে মানুষ সবাই ওয়ার্ড ডক থেকে শিফট হয়, আমি লিটারালি ভাবতেছিলাম এনায়েত বলবে সবাই গুগল ডক্সে শিফট করছে, বাট না, লেটেক্স বলছে। মানে দিস ইজ দ্য ইঞ্জিনিয়ারিং মাইন্ড টকিং কিন্তু এখানে, ঠিক আছে? আমি কিন্তু গুগল ডকে চলে গেছি। আপনারা ল্যাটেক্স ইউজ করছেন আপনারা কেউ? না, আমি নাম ফার্স্ট শুনলাম আজকে, এখন এই মোমেন্টে। LATEX ল্যাটেক্স, ঠিক আছে? এটা মানে এত জোস, মানে যদি একটু কোডিং কেউ জানে তাইলে তার জন্য এটা ইউজ করে, বাট একটু টাফ বলবো আমি। গুগল ডকও তো আমরা অবশ্যই ইউজ করি, প্রচুর ইউজ করি গুগল ডক। লেখালেখির জন্য কোলাবোরেশনের জন্য এখন তো গুগল ডক্স ইউজ করতে হয় আসলে, আর তো উপায় নেই কোনো। এন্ড স্পিকিং অফ আপডেটস, আমরা তো অনেক আপডেট নিয়ে কথা বললাম, আমাদের সামনে বিভিন্ন টপিক দেয়া থাকে যেগুলো নিয়ে আমরা কথা বলি, এবং নেক্সট টপিকটা দেখে মনে হচ্ছে এটা এনআইএস সাজেস্ট করছে। টপিকটা হচ্ছে Tinder announcing major updates. What are you interested about, Enaith? Please. টিন্ডারের আগে সমস্যা যেটা ছিল এরা চুপ হয়ে আছে, বাট টিন্ডারের আগে যে সমস্যা ছিল সেটা হলো টিন্ডারে সোয়াইপ করার সময় শুধু ছবি দেখা যাইতো আর কিছু বেসিক ইন্টারেস্ট দেখা যাইতো, আর তেমন কিছু দেখা যাইতো না। টিন্ডার বলছে যে এটা এনাফ না, টিন্ডারে আরো মডার্নাইজেশন আনতে হবে, আর কি করা যায় এটা চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, টিন্ডার কি ভাই? আমি এগুলা জানি না, একটু আমাকে যদি বলেন টিন্ডার জিনিসটা কি? অফ। সাদমান মিউট। এটা কি ভাই? আমার একটা ইন্ট্রোডাকশন দেন বাংলাদেশি অডিয়েন্স, আমরা তো চিনি না টিন্ডার কি জিনিস, কি করে। অফ। সো ভদ্র বাচ্চা সবাই। টিন্ডার সবার ইউজ করা উচিত, হাইলি রেকমেন্ডেড। যারা ভিডিও দেখতেছেন, গো ডাউনলোড টিন্ডার, go download mixtape.io while you're at it and then তারপর mixtape.io তে যে না, half of US population টিন্ডারে, মানে যাদের
50% of US relationships are made on Tinder. So আমি নোয়া কেগানের একটা ভিডিওতে দেখতেছিলাম যেই জায়গাটায় তোমার রিলেশনশিপ বানানো হচ্ছে ওটাকে খারাপ ভাবে দেখার কিছু নাই, একটা ট্যাবু হিসেবে তুমি দেখতে পারো, বাট ইন রিয়েলিটি হুকিং অ্যাপ, দ্যাটস ট্রু অ্যাজ ওয়েল। বাট তারপরেও যদি তুমি চিন্তা করো, এট দ্য এন্ড অফ দ্য ডে অনেক অনেক রিলেশনশিপ বানাইছে টিন্ডার। সো আমি টিন্ডারকে বেশ বেশ ভালোভাবেই দেখি। গো ডাউনলোড টিন্ডার, ট্রাই টু ফাইন্ড এনায়েত, লাভ, লাইক যা দিতে হয় টিন্ডার ওগুলা দেন, এন্ড দেন চ্যাট উইথ এনায়েত। এনায়েত ইজ আ নাইস গাই, সমস্যা কি? সাদমান চুপ কেন? I would আপনার like to expression দিতেছে শুধু। I would like to distance myself from the statements mentioned মানে aforehead, মানে সব ওখানে আমি এটার সাথে কোনোভাবে দায়ী না, জাস্ট বিকজ আমি স্ক্রিনে আছি তার মানে অপিনিয়ন গুলো আমরা টিন্ডার চিনি না সাদমান, ঠিক আছে? টিন্ডার এটা কি জিনিস? এগুলা এটা আমরা জানি না, চিনি না এটা কি? এটা কার্ড বেচার একটা অ্যাপ শুনে তো মনে হচ্ছে তাই। আয়ারল্যান্ডে এটা হইতে পারে, ও, বাংলাদেশে এগুলো কি আছে এগুলো আমরা ও জানি না। এখানে মানসম্মত information কার্ড জানা বিক্রি দরকার করে নেই। এটা বেচে, আচ্ছা এক্স্যাক্টলি। আপনার জন্য ওকে ওকে আন্ডারস্ট্যান্ডেবল। সো আমরা চিন্তা করতেছিলাম যে এইসব Tinder নিয়ে is যেটা very আসি, good. Tinder is, I mean, ওদের আমি ইয়ে দেখতেছিলাম, আমি আগে জানতাম না, আজকে আমি এই ভিডিওর আগে রিসার্চ মানে পড়াশোনা করতেছিলাম পড়ার জন্য। টিন্ডার ডাউনলোড করে নেই রিসার্চ করার জন্য, ডোন্ট ওয়ারি, বাট আমি টিউজে দেখতেছিলাম টিন্ডারের $1.4 বিলিয়ন ইনকাম হয়েছে 2020 সালে, এবং এই ইনকামটা হয়েছে সাবস্ক্রিপশন বিক্রি থেকে। সো টিন্ডারে মানুষ সাবস্ক্রাইব করে, সম্ভবত সাবস্ক্রাইব করলে বেশি লাইক পাওয়া যায় বা বেশি মানুষকে দেখা যায়, এরকম একটা ব্যাপার হয়। এবং বিভিন্ন টায়ারের সাবস্ক্রিপশন আছে। সো যারা সাবস্ক্রাইব করেছে, সাবস্ক্রাইবারদের থেকেই মূলত টিন্ডারের মেইন ইনকামটা হয়। ফ্রিমিয়াম মডেলও আছে যেটা ফ্রি, প্রত্যেক দিন এত সংখ্যক মানুষের সাথে যোগাযোগ করতে পারবা, এরকম একটা ব্যাপার। বাট ওখানে আবার অ্যাড দেখায়, ওটা একটা ভালো মডেল। আমি টিন্ডারে অ্যাড দিতে চাই কোনো এক সময়, দেখার জন্য যে অ্যাড কিরকম পারফর্ম করে। এইগুলা ভাই কি বলতেছেন ভাই? এগুলা কোনো দরকার নেই। আপনি যা কিছু এতক্ষণ বললেন এইসব কাম বাঙালি পুরুষরা লিঙ্কডইনে করতে পারে। সো ইটস কমপ্লিটলি আননেসেসারি। সো উই শুড গেট অন টু দ্য নেক্সট টপিক হুইচ ইজ বাসফিড গোয়িং পাবলিক। বাসফিড পাবলিক গেছে when? ওরা এনায়েত এবং সাদমান খুবই ভদ্র আচরণ করছে। দুইজনই আমাকে ভিডিও শুরুর আগে বলেছে দুইজনেরই টিন্ডার প্রোফাইল আছে, এন্ড দুইজনই নাকি প্রতিদিন অনেক অনেক ম্যাচ পায়। Just আচ্ছা saying. আচ্ছা তো আচ্ছা। বাসফিড ভালো গোয়িং হইতে ভাই, পাবলিক খুশি আর হইতাম কি? সত্যি। পাবলিক 34 বাসফিড মিনিটস পাবলিকে যাইতেছে, আমরা এখন শিফট করব টিন্ডার থেকে। ফারহান ভাইকে এখন অ্যাটাক করতে দিব না আমরা। না, আমি আই ডোন্ট নো টিন্ডারে খারাপ কি আছে এনায়েত? হোয়াটস ভাই রং উইথ এসব টিন্ডার? পাশ্চাত্য সংস্কৃতি এখানে আনবেন না ভাই, প্লিজ দয়া করে। আমরা পাশ্চাত্য সংস্কৃতি বিভিন্ন বিজনেস নিয়ে আলোচনা করছিলাম, বিজনেস পর্যন্ত আমরা নিজে থেকে লিমিটেড রাখি, ঠিক আছে? ওকে, আমি লিঙ্কডইনে কমেন্টে লিঙ্কডইনে জানতে চাই, আমরা কথা বলি, আপনি লিঙ্কডইনে কথা বলি আমরা না? আপনি আমাকে কমেন্টে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা কমেন্টে আমাকে জানান যে টিন্ডারের সমস্যা কই। মানুষ যদি একটা অ্যাপ ডাউনলোড করে, ফেসবুক এই ফিচারটা আনতেছে, কিন্তু ফেসবুক এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে। ডেটিং এর সম্ভবত আমার ফেসবুকে অলরেডি আছে, এখনো সম্ভবত বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বাট আমার ফেসবুকে ডেটিং এর এই ফিচারটা আছে। আমি এখন দেখাতে গেলে অনেকক্ষণ লেগে যাবে। বেসিক্যালি সিস্টেমটা হইলো, ফ্রেন্ডসদের যত ফ্রেন্ড আছে তোমার ফেসবুকে সবাইকে তুমি সিক্রেটলি বলতে পারবা যে আই লাইক ইউ বা আমি ডেটে যাইতে চাই, এরকম। এন্ড দেন ওই মানুষটাও ভাই যদি আপনার তো বলে, এটা এখন দরকার নাই ভাই, কেন ভাই? আমি জাস্ট জনগণের জন্য বলতেছি। ভাই যাকে ভালো লাগবে ওর ও প্যারেন্টসদের ভাই, কি জানানো জনগণের যায়? জন্য? না, আনফরচুনেটলি। বাট দ্যাটস দ্য পলিসি, আমাদের দেশে তো এটা পলিসি ভাই। আপনি আয়ারল্যান্ডে থাকে আমি জানি না, আপনি যুব সমাজ থেকে অনেক বিচ্ছিন্ন মনে হয়। আমাদেরকে তো বাপ মাকে জানাইতে হবে। সো ফ্যামিলি অ্যাকাউন্ট তৈরি করার কোনো সিস্টেম আছে নিউ আপডেটে? এটা ডিজনি প্লাসে আছে, ডিজনি ও। প্লাসে ক্রিয়েট করা সম্ভব। ওহো, আই এম সোল্ড। যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্টে জানাবেন যে একটা অ্যাপ যদি থাকে যেটা মানুষকে সম্পর্ক গড়তে হেল্প করছে, রিলেশনশিপ বানাতে হেল্প করছে, তো সমস্যা কোথায়? ভালো একটা ব্যাপার। আমার তো মনে হয় এটা খুব উপকার করছে অ্যাপটা যুব সমাজের জন্য, বা যেই সমাজের জন্য সেই সমাজের জন্য। নাথিং রং। এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা এনায়েত এবং সাদমানের ওপিনিয়ন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফার্ন ভাইয়া পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে? নাও বাসফিড গোয়িং পাবলিক, টক অ্যাবাউট দ্যাট। বাসফিড এখনো পাবলিক যায় নাই, বাসফিড ভাবতেছে ওরা পাবলিক যাবে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং না সরি ভাবতেছে না, কনফার্ম করছে সম্ভবত যে ওরা পাবলিক যেতে চায় বা পাবলিক কোম্পানি হইতে চায়। এটা এই জন্য আমি আজকের লিস্টে অ্যাড করছি, তার কারণ আমি অনেক দিন পর্যন্ত ভাবছি বাসফিডের মতো একটা কোম্পানি লঞ্চ করবো, একটা মিডিয়া কোম্পানি বাংলাদেশে। ভাই একটু ভাই, হ্যাঁ, sorry. পাবলিক যাওয়া মানে কি আইপিও লঞ্চ করতেছে? IPO launch এরকম কিছু করতেছে। নাকি? টোটালি আইপিও লঞ্চ করতেছে, ওকে। আইপিও লঞ্চ করবে, তারপর কয়েনবেস যেরকম কিছুদিন আগে আইপিও লঞ্চ করে পাবলিক হয়ে গেল, এক্স্যাক্টলি সিমিলার। হ্যাঁ, যেই জন্য আমি এটা ইনক্লুড করলাম, সেটা কারণটা হলো আমি অনেক দিন পর্যন্ত ভাবছি বাসফিডের মতো একটা কোম্পানি বাংলাদেশে দরকার। অনেকগুলা বাসফিডের মতো সিমিলার কোম্পানি আছে এখন, যেমন একটা হলো জুবলি,
আমি জানি না চিনো নাকি তোমরা ইউটিউবে। ইউবিলি খুবই জোস কন্টেন্ট মানে খুবই জোস লাইন আপস তারপরে কন্টেন্ট বানায়। হ্যাঁ লাইন আপস আছে, তারপর আরো ইউকেতেও কয়েকটা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। সিমিলার ব্যাপার, একটা বড় মিডিয়া হাউস টাইপ জিনিস বাট ডিজিটালি কন্টেন্ট বানাচ্ছে বিভিন্ন অন্যান্য ইউটিউবারদের সাথে কোলাব টোলাব করে। বাংলাদেশের সম্ভবত অনেকে ট্রাই করছে তাই না, কিছু কিছু ছোটখাটো ভাবে ওটিটি দেখো কি প্ল্যাটফর্ম। ওটার মধ্যে পড়ে মেবি আমার মনে হয় অনেক কাজ করার সুযোগ আছে। দেখো তো ওয়েবসাইট নাই, বাসফিডের ওয়েবসাইট বেশ জনপ্রিয়, এবং যদিও বাসফিড একটা বেসিক্যালি কি বলো এটাকে একটা এন্টারটেইনমেন্ট মিডিয়া, বাট তারপরেও বাসফিড যখন পলিটিক্যাল নিউজ করে ওগুলোকেও বেশ সিরিয়াসলি দেখা হয়। বাসফিড দেখবা তুমি ইলেকশনের সময় রেগুলারলি পলিটিক্যাল নিউজ করে এবং মোটামুটি ভাবে ভালোভাবেই দেখা হয় ওই নিউজগুলোকে। তো বাসফিড একটা কমপ্লিট প্যাকেজ। বাংলাদেশে ভাই যদি করে ধরেন বঙ্গ যদি এখন পলিটিক্যাল নিউজ করা শুরু করে তাইলে তো ভাই বাংলাদেশের পলিটিক্স নিয়ে এইসব ইয়া পসিবলই না ভাই। আমি এই কারণে আমি কিন্তু লোকাল পলিটিক্স নিয়ে খুবই কম কথা বলি এই কারণে, কারণ এটার পিছনে কোনো সায়েন্স নাই, এক্সপ্লেনেশন করার কিছু নাই, বা আমি যদি একটু হিউমার দেওয়ার ট্রাই করবো, কি নিয়ে হিউমার দিমু রে ভাই। লোকাল পলিটিক্স দেখো, ট্রাই অন এটা দ্য একটা ট্রেন্ড আফসোস। কিন্তু একটা নিউজ শো প্রাইমারিলি যদি তুমি চিন্তা করো, এটা আমরা নিউজ নিয়ে কথাবার্তা বলতেছি, কিন্তু এই নিউজের ভিতরে এখন পর্যন্ত আমরা অনেকগুলো এপিসোড রেকর্ড করছি তা না, বাট যতগুলাই করছি কোনোটাই আমাদের লোকাল পলিটিক্সে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে তেমন আগ্রহ জন্মায় না। বিকজ আমার যে জন্য জন্মায় না সেটা হইলো আমার মনে হয় না যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল মারামারি করছে, তার মধ্যে 8 জন হতাহত হয়েছে, যায় না আসলে কি লাভ, এটা জেনে তেমন কোনো আসলে লাভ নাই দুনিয়ার। এই কারণে এই নিউজ আমাকে কখনো ভাই অ্যাট্রাক্ট করে না। জানার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা তো আপনি মিডিয়ার মধ্যে দেখতেছেন, এটা এক্সপ্লেনেশন তো কিছু নাই। আপনি যদি এক্সপ্লেইন করতে চান যে কেন মারামারি করছে, এটার একটা এক্সপ্লেনেশন তো সবগুলোই হইতেছে যে কিছুই বুঝে না, মারামারি করে সব মানে মারামারি করে আসছে ইয়ার থেকে মানে ছোটবেলা থেকে মারামারি দেখে আসছে। ইউপি নির্বাচন হইলে এ ওরে মারবে ওরে মারবে, এটা প্রেডিক্টেবল, সব প্রেডিক্টেবল, এগুলো নিয়ে কোনো কিছু বলার নাই। সো যেই জিনিস প্রেডিক্টেবল ওটার এক্সপ্লেনেশন কি দরকার, মানুষ যায় না কি করবে, মানুষ উল্টা গালি দিবে। বাট লোকাল পলিটিক্স নিয়ে কথা বলে এরকম কিন্তু চ্যানেল বাংলাদেশে আছে এন্ড খুবই জনপ্রিয়। ওকে, আমি আছে জানি কিন্তু। না এনায়েত কি বলতেছে, আমার কোনো আইডিয়া নেই, আসলেই নেই। আপনি এটা আপনি কি এখন কালকে থেকে আপনি ইয়ে করেন, এই যে আপনার চ্যানেলের মধ্যে এগুলো নিয়ে ভিডিও দেওয়া শুরু করেন, দেখেন আপনি কত ভিউ পান। আপনি দেখেন যে এইখানে ওরে মারছে টানা 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, মানে হচ্ছে যে ধুম ধাপ কিছু একটা আসবে, মানে মনে হইতেছে কিছু একটা হইতেছে ভিডিওর ভিতরে, এরকম একটা দেন। আপনার ইয়াতে হচ্ছে যে পুরা একদম শান্তিতে বসে আপনি কোনো কিছু একটা এক্সপ্লেইন করতেছেন। এইরকম জিনিস লোকাল পলিটিক্স দেওয়া পসিবলই না। লোকাল পলিটিক্স একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হইতে হয়, এটা সবসময় একটা হেট্রেড থাকবে, মজা হইতে থাকবে, তখন যে লোকাল পলিটিক্সের ব্যাপারটা জমে, এছাড়া লোকাল পলিটিক্সের ব্যাপারটা জমে না। দেখেন এই জিনিসটা মেইন ফিলসফি হচ্ছে হাত থাকতে মুখে কি, যেটা ফিলসফি হচ্ছে এটা এক্সপ্লেনেশন ভিডিও হয় না আসলে। আমি একদিন না মারামারি করতে দেখছি দুইজন লোক, হ্যাঁ ঠিক আছে, ওরা সবাই এই মারামারিটার খুব প্রশংসা করতেছে। কেন প্রশংসা করতেছে? দুইজন লোক মারামারি করতেছে কিন্তু মুখে একটাও আওয়াজ নাই, মানে বাংলাদেশে এরকম হয় পসিবল, এইটাই মানুষ বিশ্বাস করতে পারতেছে না। রাস্তার সবাই মিলে হইতেছে দুইজনেরই প্রশংসা করছে, বা খুব ভালো মারামারি করছিস তোরা, মানে মনোযোগ দিয়ে মারতেছে হাতাহাতি খালি। মারামারি, মানে একদম অ্যাটেনশন, কোনো অন্য জায়গায় নাই, ডিস্ট্রাকশন নাই কোনো, এতটা ডিপ ওয়ার্ক, মানে হচ্ছে যে ক্যাল রিপোর্টও করতে পারবে বলে মনে হয় না, এমন মারামারি করছে বাংলাদেশের মধ্যে, আর মুখে কোনো কথা নাই। মানে এটা হলো হাত থাকতে মুখে কি, এটার এক্সাম্পল। না সেই জন্য আমরা লোকাল পলিটিক্স নিয়ে খুব একটা বদার না, ইভেন কোনো পলিটিক্স নিয়ে খুব একটা বদার না। এনায়েত ছাড়া, এনায়েত শুধুমাত্র ইসরায়েলে যদি কোনো ইসরায়েল পরিবর্তন আসে একটু হ্যাঁ সেক্ষেত্রে না এনায়েত না সাইডে ভাই, নেবে। আমি অন্য পলিটিক্স এর মধ্যে আছি, বাট ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে তো নোয়াম চমস্কিও সারা জীবন লেগে গেছে। এই জন্যই তো আচ্ছা, আমরা নোয়াম চমস্কিকে পছন্দ করি না। আচ্ছা এত যে কয়দিন ধরে হাইপটি ছিল এই যে ইসরায়েল প্যালেস্টাইন সিচুয়েশন, তো এখন তো হঠাৎ করে বদলা যায় না তাই না, ডে অ্যান্ড লাইট। সো ওয়াই আরন্ট পিপল টকিং অ্যাবাউট ইট? ওইটার কাহিনী এনায়েত হচ্ছে বলতে কি, পারবে। ওইটা হচ্ছে 2014 পরে সবচেয়ে ম্যাসিভ অ্যাটাক হয়েছে ওই সময় গাজাতে। আরে ইয়াটার নাম আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, মানে গাজার ওই এক্সাক্ট এরিয়াটার নাম, ওইখানে হচ্ছে 2014 পরে সবচেয়ে ম্যাসিভ অ্যাটাক হয়েছে। এন্ড বাইতুল মুকাদ্দাস যেটা আমরা বলতেছি, ওইখান থেকে মানুষজনকে মানে ইবাদত করতেছে, ওই সময়ের মধ্যে এসে অ্যাটাক করছে ইসরায়েলের পুলিশ এক্স্যাক্টলি। ইসরায়েল পুলিশও অনেক ডেঞ্জারাস, বেশ ভালো। তারপরে তো হচ্ছে রকেট হামলা সবকিছু শুরু হলো। রকেট হামলা কিন্তু থামে নাই, এখনো চলতেছে। এখনো চলতেছে। এখন চলতেছে, এই যে শান্তি চুক্তি কিন্তু হলো কয়েকদিন আগে, তারপরে 2014 চলতেছে। পরে ওই কয়েকদিন আগে যেটা হয়েছে গাজার মসজিদের মধ্যে ইয়ে করা হয়েছে, ওইটা কেউ সহ্য করতে পারে না, ওইটা নিয়ে আচ্ছা সেন্টিমেন্টাল লাগছে। আচ্ছা ওকে, নেক্সট নিউজ আমাদের আজকের, যেটা অনেকগুলো নিউজ আছে এখানে, তার মধ্যে ইন্টারেস্টিং নিউজ যেটা সেটা, আচ্ছা আগে এনআইএতের পিকটা বলি। অ্যাঙ্গেলা মার্কেল সেকেন্ড ডোজ নিয়েছে হইলো বঙ্গভ্যাক্সের, এটা নিয়ে এনআইএত এখন বলবে। এই আই হাই বঙ্গ ভ্যাকসিন নিলে
বাংলাদেশের মানুষ পিটাবে প্রথম বঙ্গ ভ্যাকসিন, ঠিক আছে, গ্লোব বায়োটেকটা যে পিটাবে যে ভাই আমাদের ভ্যাকসিন কই, তুমি যে অ্যাঙ্গেলা মার্কেলে দিতেছো। আচ্ছা, কাহিনী হইতেছে জার্মানির ভাইস চ্যান্সেলর মার্কেল, সে প্রথম ডোজ নিছিল অ্যাস্ট্রাজেনেকার, যেটা আমিও নিছি, আমি 2টা ডোজ নিছি অ্যাস্ট্রাজেনেকার। এবং রিসেন্টলি কিন্তু বলা হইতেছে 93% অ্যান্টিবডি জেনারেট করছে অ্যাস্ট্রাজেনেকার ডোজ যারা 2 ডোজ নিছে। এটা ঢাকা মেডিকেলের গবেষণাতেই ওরা বলছে, রিসেন্ট আমি খবরের মধ্যে দেখলাম একদম আজকে। তো মার্কেল যেটা করছে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিছে আর সেকেন্ড ডোজও নিছে মডার্নার। তো এখন দুইটার মধ্যে পার্থক্য হইতেছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা হচ্ছে একটা ভেক্টর ভ্যাকসিন। ভেক্টর ভ্যাকসিন মানে হইতেছে একদম আমাদের যে কদমফুল ভ্যাকসিনটা, কদমফুল রোগের যে ভাইরাসটা আছে, ওই ভাইরাসের একটা ওই ভাইরাসের অনুরূপ একটা ভাইরাসকে আমাদের দেহের ভিতরে ঢুকাই দেওয়া হয়, যাতে আমাদের ইমিউন সিস্টেমটা ওরে দেখা শিখতে পারে, আরে মামা তুই তো এরকম করছস, ঠিক আছে, এরপরে যদি কদমফুল মানে ভাইরাসটা আসে বডিতে ঢুকে, তাহলে চিনা যাবে, আরে তোরে তো আমি আগে দেখছি। তো আরেকটা যেটা মডার্নার ভ্যাকসিন, সেটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন। ওটা হচ্ছে টোটালি আলাদা একটা এমআরএনএ নিয়ে হচ্ছে যে কাস্টমাইজ করে ওইটাকে, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা মানে কি বলবো, আরো ডিপে যেতে না, মেডিকেল আমরা না যাই। তো ওইটা বডির মধ্যে ইনপুট করা হয়। তো দুইটা ডিফারেন্ট জোনের, মানে একটা ভ্যাকসিনের সাথে কোনো ধরনের সম্পর্কই নাই। তো এই দুইটা নিলে, এই দুইটাকে যদি আপনি মানে ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন যদি আপনি আপনার বডির মধ্যে নেন, এটাকে বলা হয় হেটেরোলগাস প্রাইম বুস্ট। তো এই কনসেপ্টটাই নতুন পুরো মেডিকেল সায়েন্সের জগতে। এটা এতদিন পর্যন্ত মানে পরীক্ষাধীন আছে, এখনো পরীক্ষাধীন আছে। তো মার্কেলের যে কারণে প্রশংসা করা উচিত, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা পরীক্ষাধীন জিনিস সে নিজের উপরে অ্যাপ্লাই করছে। এটা আমি জানি না আমি আপনি কতটুকু করতাম, আপনি করতে পারেন, কিন্তু আমি নিজের এখানে করতে খুব একটা বেশি ইয়া পাইতেছিলাম না, যে আমাকে যদি সেকেন্ড ডোজ একটা এমআরএনএ ভ্যাকসিন দেয় তাহলে আমি নিব কিনা। ফাইজার বা মডার্না, ফাইজার আর মডার্না হচ্ছে যে আমাদের ভ্যাকসিনের থেকে আলাদা। যেমন আমরা কিন্তু এখন যে দুইটা নিয়ে আনা ট্রাই করতেছি, একটা হচ্ছে গামালায়ার যে স্পুটনিক ভি, ওইটাও কিন্তু একটা ভেক্টর ভ্যাকসিন। তারপরে হচ্ছে সাইনোফার্ম, যেটা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ফ্রেন্ডদের আমরা দেখতেছি স্টোরিতে দিতেছে সব, কিন্তু এখন সাইনোফার্মের ভ্যাকসিন দিয়ে করতেছে। তো সাইনোফার্মও হচ্ছে একটা ভেক্টর ভ্যাকসিন। তো এগুলো এমআরএনএ না। আর একটাই শুধু এমআরএনএ ভ্যাকসিন বাংলাদেশে এখন পর্যন্ত দেওয়া শুরু, সেটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিনটা। তো এখন সেকেন্ড ডোজ যদি নিতে যায়, তাহলে কিন্তু এটা একটা মানে সন্দেহের জিনিস যে আমাদের বডিতে এটা কতটুকু কাজ করবে কি করবে, কারণ হেটাটোলগাস প্রাইম বুস্ট এই ব্যাপারটা নিয়েই পুরোপুরি ধোঁয়াশার মধ্যে আছে। সেই ক্ষেত্রে অ্যাঞ্জেলা মার্কেল সে যে এটা করছে, হেটাটোলগাস প্রাইম বুস্টের ভিতর দিয়ে সে নিজেকে নিয়ে গেছে, এইটা একটা প্রশংসার দাবি রাখে। তার কারণ এটা আমাদের জন্য দরকার। এটার কারণ হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যদি আমি এখন সেকেন্ড ডোজের জন্য বসে থাকি, এটা একটা ভ্যাকসিন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে। তার কারণ সব সময় যে ভ্যাকসিন আমার এক ধরনেরই অ্যাভেলেবল থাকবে এরকম না। আমি যদি 2 টাইপের ভ্যাকসিন নিতে পারি, আমার জন্য কিন্তু এক্সেস বাড়লো ভ্যাকসিনের। সো এইটা কিন্তু এখনকার সায়েন্টিস্ট অনেক উৎসাহ দিতেছে যে আপনারা হেটেরোলগাস প্রাইম বুস্ট যদি হয় সেটার ভিতরে আপনারা যান, এটা নিয়ে ভয় পায় না। সেই ক্ষেত্রে জার্মানি থেকে যেহেতু সে করছে, এটাকে অনেক সাধুবাদ জানাইছে, আমার মনে হয় জানানো উচিত। বাংলাদেশে কিন্তু আমি কিন্তু ভ্যাকসিনের শুরু থেকেই যে ইয়াটা দেখছি, ট্রেন্ডটা দেখছি। প্রথম কথা, ভ্যাকসিন হ্যাসিটেন্সি বাংলাদেশে অনেক বেশি, ভ্যাকসিনই নিব না আমি। তার উপরে যখন ভ্যাকসিন দেওয়া শুরু করলো, অনেক মানুষের মধ্যে এটা যে এটা আসলে আসল ভ্যাকসিন না, এটা ভারতের একটা ট্রায়াল। তারপরেও যখন দিল সবাই কিন্তু মোটামুটি এখন কিন্তু অনেকেই ভ্যাকসিনেটেড আমাদের আশেপাশে। তো এরপরেও আবার যদি একটা অন্য টাইপের ভ্যাকসিন নিতে যায়, আমি জানি যে কোনো একটা শিওর ক্যাচাল শুরু হয়ে যাবে। এন্ড ওইটার জন্য আমি ভয় পাইতেছি। সেইখানে মার্কেলের এক্সাম্পলটা আমরা দিতে পারি, যে একজন জার্মান প্রাইম মিনিস্টার, কি বলে, ভাইস জার্মান চ্যান্সেলর, সে এটা নিছে। তো এটা একটা ইয়ে হতে পারে। আচ্ছা, আমার ফারহান ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে, যে আপনি কি ভ্যাকসিন নিছেন তো আমরা এখনো? তখন তাসনিম যেহেতু জারার আয়ারল্যান্ড আছেন, এটা আমি বলতেছি। ভ্যাকসিনেশন বিষয়ক এক্সপ্লেনেশন শুনলাম। তাসনিম জারা সুন্দর করে এক্সপ্লেইন করলো কি হয় না হয়। আপনারা সবাই ভ্যাকসিন নেবেন যদি পারেন নিতে। আমি ভ্যাকসিন এখনো নেই। আমাদের আয়ারল্যান্ডে এখন 35 এন্ড অনওয়ার্ডস চলতেছে। সো বয়স মিনিমাম 35 হইতে হবে তোমার ভ্যাকসিন নিতে। আমি আমার বয়স রিভিল করতে চাই না, বাট আমি এখনো ওখানে যেতে পারি নাই। রাইট না? আমার থেকে ওকে, এখনো বেশ দূরে চলতেছে। আপনি করছেন ভাই, অনেক জায়গাতে করছেন, আপনি আমি আপনার করছি। বয়স ওকে। রিভিল সো করে ফেলছেন। সো আমার এখনো ভ্যাকসিন নেওয়ার হ্যাঁ, বয়স হয় নাই। 2টা ভিডিওতে করছেন আপনি। ওকে। সো আমার এখনো ভ্যাকসিন নেওয়ার বয়স হয়নি। ভ্যাকসিন নিতে আমার এখনো বেশ সাদমান কি দেরি। এখন নিছিস কোনটা? আমি ক্যাটাগরি গুলো দেখলাম এবং আমাকে জীবনে এরকম কোনো অভাগা লাগে নাই যে আমি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ি না, ওই ভ্যাকসিনের লিস্টের মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ি না। সো আই হ্যাভ টু ওয়েট আর কি, করার আশা নেই। করা যায় আপনারা যারা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছেন, ভ্যাকসিন নিয়ে ফেলেন। ভ্যাকসিন নিয়ে ফেলা উচিত আপনার নিজের এবং আপনার আশপাশের মানুষদের সুরক্ষার জন্য। আপনারা ভ্যাকসিন নেন এবং আপনারা ম্যাকাফি অ্যান্টিভাইরাস ইউজ করেন।
ওয়াই ম্যাকাফি কোত্থেকে আসলো? তাসনিম যাওয়ার জোকটা বুঝতে হ্যাঁ। সময় লাগছে, বাট ম্যাকাফি কেন আসলো এখানে আমাকে বুঝাও। ম্যাকাফি রিসেন্টলি বার্সেলোনায় সুইসাইড করছে অ্যালিজেডলি। কেউ আচ্ছা, জানে না যে আসলেই সুইসাইড নাকি, এটা নিয়ে এখন তদন্ত হচ্ছে। বার্সেলোনার একটা জানেন স্প্যানিশ জন জেল ম্যাকাফিরে দেখে আমার প্রথম কি মনে হইছে, এ কি? হইতেছে মানে বিদেশি সঞ্জয় দত্ত, আমার এটাই মনে হইছে এক্স্যাক্টলি। ওকে এনায়েত। জন ম্যাকাফির সেম পুরা লাইভ দেখেন, আপনি পুরা লাইভটা দেখেন, মানে সঞ্জয় দত্ত খালি কোনো টেক জায়ান্ট ছিল না, এই খালি পার্থক্য, আসলে মুভি জায়ান্ট ছিল। ম্যাকাফির ভ্যালুটেইনমেন্টে ম্যাকাফির একটা ইন্টারভিউ আছে। যারা ভ্যালুটেইনমেন্ট চিনেন না, খুব বড় একটা এন্টারপ্রেনারদের জন্য, হ্যাঁ প্যাট্রিক বেডেভিডের এন্টারপ্রেনারদের জন্য একটা চ্যানেল, ওখানে ম্যাকাফির একটা ইন্টারভিউ আছে। ওই ইন্টারভিউর মাঝখানে, ইন্টারভিউ রেকর্ড হচ্ছে, এর মাঝখানে দরজায় কে জানি নক করছে। লাইক ম্যাকাফি এখানে বসা, প্যাট্রিক বেডেভিড এখানে বসা, দরজায় একজন নক করছে, সাথে সাথে পিছন থেকে একজন বন্দুক নিয়ে দরজার দিকে দৌড়ায় গেছে দেখার জন্য যে কে নক করছে। এবং তারপর ভিডিওটা আছে, ইন্টারভিউটা আছে ভ্যালুটেইনমেন্টে, দেখে তারপর দরজা খুলছে, দেখছে যে না তেমন কেউ না, তারপর আবার দরজা লাগাই দিছে। ম্যাকাফির পাশের বাসায়, ম্যাকাফি তো অনেক বড় লোক, 2011 সালে ওর যে কোম্পানি ম্যাকাফি অ্যান্টিভাইরাস, এটা ইন্টেল কিনে নেয়, সম্ভবত আমি লিখে রাখছি কোথায় জানি, $7.8 বিলিয়ন কিনে নেয়। সো ম্যাকাফি বেশ বড় লোক মানুষ, এবং তখন 500 মিলিয়ন ইউজার ছিল ম্যাকাফি অ্যান্টিভাইরাসের। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অনেকে ম্যাকাফি অ্যান্টিভাইরাস ইউজ করছেন। সো এই ও তারপর একটা বাড়ি কিনে, বাড়ি কেনার পরে ওর বাড়িতে কুকুর থাকে, ওর কুকুর অনেক পছন্দ, সো কুকুর থাকে, এবং ওর পাশের বাসায় বড় লোক একটা এরিয়ায় বাড়ি কিনে, সো আশপাশে অনেক বড় লোক। তো ওর নেইবার একদিন কমপ্লেইন করে যে তোমার কুকুর অনেক ডাকাডাকি করে। সো কমপ্লেইন করার পরে ও ম্যাকাফি বলে যে না, ডাকাডাকি করে তো করছে, কি করবো এখন। তো তারপর কুকুরগুলা মারা যায়। তো ম্যাকাফি মনে করে যে ওর কুকুরগুলাকে ওর নেইবার বিষ খাওয়ায় মারছে। এটা যখন ম্যাকাফি মনে করে, তখন ম্যাকাফি ওর নেইবারের বাসায় যায়, নেইবারকে গুলি করে মেরে ফেলে। তো এটা ওর, এখন যদিও স্পেনে ছিল ট্যাক্স এভেশনের কেসে, বাট এইটা ওর প্রথম ক্রাইম, যেই কারণে ওর বিষয়ে মামলা টামলা হয়, যে ওর নেইবারকে কুকুর হত্যার প্রতিশোধ দিতে খুন করছে। তো ওর লাইফ ডেফিনেটলি ইন্টারেস্টিং, সঞ্জয় দত্তের সাথে মিল আছে। আসলেই সুইসাইড করছে নাকি এটা কেউ জানে না, এটা নিয়ে এখন তদন্ত হবে, বোঝার চেষ্টা করা হবে যে আসলে এই সুইসাইড হয়েছে নাকি হয় নাই। বেশ বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার ম্যাকাফি, জন আমি ম্যাকাফি ওর কিছু টিকটক ভিডিও দেখছি ভাই, ও হোন্ডার মধ্যে টিকটক ভিডিও বানাইতো দেখতাম। খুব খুব পিকুলিয়ার ক্যারেক্টার। বেশ 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 ইন্টারেস্টিং মানুষ। এবং আমি আপনার তেমন কিছু বলার নেই ম্যাকাফির জীবন নিয়ে, বাট ডেফিনেটলি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আসলেই সঞ্জয় দত্তের সাথে মিল আছে অনেক, কথা সত্য। ওকে, লাস্ট টপিক, আমরা দুইটা টপিক আছে অ্যাকচুয়ালি। সো দুইটা টপিকের মধ্যে কোনটা আগে পিক করতে চাও? একটা হলো এনায়েতের ফেভারিট কোম্পানির সাথে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে রিলেটেড সমস্যা এই বিষয়ক, আর আরেকটা হলো ঢাকা কস্টলিয়ার দেন ওয়াশিংটন অর দুবাই। সো এই দুইটার মধ্যে ইয়োর পিক এনায়েত, কোনটা চাও আগে? না বলেন, গেটওয়েটা বলেন। আমার ফেভারিট কোম্পানি না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এনায়েত, আরে আমরা তো কি রে, আমাদের সামনে বলিস, ক্যামেরার সামনে বলিস না, এটা কে মোটরসাইকেল ফালতু? অর্ডার দিছে ও আচ্ছা, ওই দিন হ্যাঁ, এরকম কেন করে না? ভাই, ওই দিন হচ্ছে আমাকে কে জানি বলতেছে যে দেখেন আপনি তো চাইলে উল্টাপাল্টা ব্র্যান্ডের সাথেও ইয়া করতে পারেন, চাইলে করতে পারেন, কারণ কি উনি একটা ব্র্যান্ডের নাম বললো কি এইটার সাথে তো তাহসান ভাই ইয়ে করছে, তাহসান ভাই তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনার কি মনে হয় এটা খুব ভালো কোম্পানি? আমি তো বলছি না ভাই ঠিক আছে, কিন্তু তাহসান ভাই করছে দেখে আমিও যে করবো এমন তো কোনো কিছু না। গতকালকে আমাকে একটা খুব জনপ্রিয় মার্কেটিং এজেন্সি এই ইমেল করছে, যে প্রায় করে, এবং গতকালকের ইমেলটা ছিল একটা এই স্পন্সরশিপ বিষয়ক কোনো একটা ভিডিও স্পন্সর করতে চায়। সো টেমপ্লেট অনুযায়ী আমি মানা করে দিছি। তো ওই স্পন্সরশিপটা সম্ভবত ছিল, আমাকে বলে নাই কোন কোম্পানি, বাট কোম্পানির অ্যাট্রিবিউশন ফার্স্ট ইমেল যেরকম হয় যে এরকম কোম্পানি, বাট কোম্পানির নাম বলে নাই। নামটা কোনো একটা স্ক্যামি কোম্পানির মানে অ্যাট্রিবিউট গুলা মিলে, সো হইলেও হইতে পারতো, হয়তো সুযোগ হারায় ফেললাম। যাই হোক, এনায়েত মোটরসাইকেল কিনেছিল গত মাসে, তো এনায়েত ওই মোটরসাইকেলের জন্য এখন অপেক্ষা করতেছে ডেলিভারির। এনায়েত এখন বিভিন্ন জায়গায় আমি কমেন্ট করতেছে। যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আমি উল্টাপাল্টা জায়গা থেকে অর্ডার দেই না ভাই। কাহিনীটা বেশ ইন্টারেস্টিং যে, পেমেন্ট কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ বলেন ভাই। যারা জানেন না কাহিনী কি, কাহিনী হলো ইভ্যালি, আলিশা মার্ট, এরকম 10-20টা কোম্পানি আছে যাদের ব্যবসার পলিসি হলো তারা অর্ডার নিবে, তারপর অর্ডার অনেকদিন পর্যন্ত হোল্ডে থাকবে, ওই হোল্ডে থাকার সময় অন্য যারা অর্ডার দিবে তাদের টাকা দিয়ে তাদের আগের জনের অর্ডার ফিল হবে, এবং এইভাবে চেনটা চলতে থাকবে। এটা বেসিক্যালি তাদের মার্কেটিং পলিসি, এবং এই পলিসি, ব্যবসার পলিসি, এই পলিসি নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে। অনেকগুলা ব্যাংক তাদের সাথে লেনদেন বন্ধ করে দিছে, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এরা
10-15টা কোম্পানির লিস্ট দিয়ে বলছে যে এদের কার্ড দিয়ে, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ওই সব কোম্পানি থেকে এখন আর কেনাকাটা করা যাবে না। ওটা একটা স্পার্ক সৃষ্টি করছে। তারপরে ইভেনচুয়ালি যে বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্স করছে যে আমরা এখন পেমেন্ট গেটওয়ে হব, টাকা আমাদের কাছে থাকবে, প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক টাকা ছাড়বে ওই কোম্পানির কাছে, ওই ই-কমার্স কোম্পানির কাছে। তো এই হলো পুরা ঘটনা। এখন মতামত কে দিতে আগ্রহী? সবাই চুপ। হ্যাঁ, এনায়েত, ইউ ক্যান স্টার্ট এনি পয়েন্ট। না না, আমার তো আসলে এই যেহেতু এই কি বলে এইগুলা নিয়ে আমি খুব বেশি একটা ডিল করি না ভাই, মানে ই কমার্স মানে এই বিজনেস মডেলটাই এক্সপ্লেইন করতে গেলে আসলে এক্সপ্লেইন করা যায়, বাট আমার কেন জানি ভাল লাগে না এটা। মানে অনেক ইয়ে করার সুযোগ আছে, ফ্রডের মানে সুযোগ আছে আসলে, চাইলে করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু তারপরেও মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু ওরা যথেষ্ট কি বলবো স্বীকৃতি পাওয়া একটা কোম্পানি, মানে ওদের ইন্টারভিউ নেওয়া হয়, ওদের সিইও কে খুব বড় করে দেখানো হয়, কিন্তু আছে তো সিইও কে বড় করে কেন দেখাবা না তুমি? যদি একটা কোম্পানির, বাংলাদেশি বর্ন কোম্পানির যদি ভ্যালুয়েশন, আমি যদি একদম মানে বিক্রির হিসাবে দেখি 600 কোটি টাকার বিক্রি করে মাসে, যদি 600 কোটি টাকার বিক্রি হয়, ওইটার সিইও যদি একটা বাংলাদেশি হয়, তোমাকে যদি একটা আর যে ইন্টারভিউতে ডাকে, তো উনাকে 500টা আর যে ইন্টারভিউতে ডাকবে, এটাই হওয়া উচিত, তাই না? এনায়েত থেমে ভাই গেছে। এনায়েতকে গায়েব করে দিছে ওরা। এই জন্যই আমি কথা বলতে চাই রে, এই জন্য আমি চুপ ছিলাম। তো তাই না? তো আমার মানে 1 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলকে যদি 10 জন ইন্টারভিউ নেয়, তো 600 কোটি টাকার ব্যবসা যে করে তাকে যে 500 জন ইন্টারভিউ নিবে বা 500 জায়গায় সে হাইলাইটেড হবে, এটি তো নর্মাল হওয়া উচিত। এটা খুব একটা অবাক হওয়ার মতো ঘটনা না সেটা, তাই না? তো ওদের বিজনেস প্র্যাকটিসটা বেশ কন্ট্রোভার্সিয়াল, এবং বিজনেস প্র্যাকটিসটার লস হওয়ার সম্ভাবনা আছে যদি নতুন অর্ডার আসা থেমে যায়, যেটা গ্রোথটা যদি কমে যায় একটু হলেও, গ্রোথ কমে গেলে সম্ভাবনা আছে এই পুরা এটার মডেলটা বাইরের কোল্যাপস মডেল করার। কি, তারা কি কোনো বাইরের কোনো মডেল ফলো করে এটা বানাইছে, নাকি এটা টোটালি ওদের নিজেদের ইনভেন্টেড মডেল? এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। ইনভেন্টেড আমি তো তো লাস্টে যে লাইভটা দেখলাম ওখানে এটাই বলছে যে বাইরে বিভিন্ন কোম্পানি মডেল তারা দেখতেছে যে তাদের 9 থেকে 8 বছর অ্যাটলিস্ট লাগবে এটা গ্রো করে, কাস্টমার অ্যাকুইজিশন করে লস করে দে উইল গ্রো, ইভেন্চুয়ালি যখন সিস্টেমটা গ্রো হবে তখন দে ক্লেম যে তখন তাদের প্রফিটটা আসা শুরু করবে। সো দ্যাট ইজ হোয়াট দে আর ক্লেমিং, যে বাইরে মডেল এভাবে কাজ করছে। তো লস করে কাস্টমার গ্রো করার মডেলটা বেশ কমন মডেল, সিলিকন ভ্যালির বেশ জনপ্রিয় মডেল, যে আমরা লাভই করবো না 10 বছর আগামী, আমরা টাকা যা আসবে তা প্লাস নিজেদের কাছ থেকে আরো টাকা কাস্টমার অ্যাকুইজিশনে খরচ করতে থাকবো, তাহলে ইভেন্চুয়ালি যে যখন আমি প্রফিট করার চেষ্টা করবো তখন আমার অনেক লাভ হবে। এই রিস্কে যে অনেক কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায়, এবং অনেক কোম্পানি ব্যাংকরাপশনের একদম কাছেও চলে যায়। যেমন ধরো নাইকি, যদি ফর এক্সাম্পল নাইকি যখন $2 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতো, তখন ওরা ব্যাংক থেকে $2 মিলিয়ন রেভিনিউ জেনারেট হইছে এই বছর, পরের বছরের জন্য অর্ডার এখনই দিয়ে দিতে হবে। জুতা আসতো জাপান থেকে, তো জাপানে টাকা পাঠাইতে হবে পরের শিপমেন্টের জন্য। ব্যাংকে যায় বলতো যে আমার $2 মিলিয়ন এই বছর বিক্রি হচ্ছে, এই $2 মিলিয়ন প্লাস আমি আরো $1 মিলিয়ন, টোটাল $3 মিলিয়ন অর্ডার দিব। $1 মিলিয়ন নেগেটিভে চলে গেল, এবং এই পর্যায়ে যে নাইকির সাথে কাজ করা অনেক ব্যাংক অফ করে দিছিল, বিকজ ওরা এই নেগেটিভ ডেটে যাইতে এই রিস্কটা ওরা নিতে চায় নাই। সো এই ডিফারেন্সটা হলো, মেইন ডিফারেন্স যেটা নিয়ে আমি সমালোচনা দেখতেছি, সেটা হলো নাইকি বা নেটফ্লিক্স এরা সবাই যখন করে এই ব্যাপারটা, সবাই করে হয় ইনভেস্টরদের মানি নিয়ে বা ব্যাংকের মানি নিয়ে, কিন্তু ইভ্যালি করতেছে হলো কাস্টমারের টাকা দিয়ে। সো এই কারণে কনফিউশনটা বা এই কারণে সমালোচনাটা বেশি আসতেছে, যে এই কারণে রিস্কটা আসলে বেশি বেড়ে যাচ্ছে নাকি। সো দেখা যাক, যে কোনো কিছু হইতে পারে। এটা জাস্ট সময় বলে দেবে। এখন অনেকগুলো কিন্তু টেক্সট অলরেডি বের হয়েছে যে তাদের ব্যবসায় মডেল এক্সপ্লেইন করতেছে, বাট এখনো কি ওইভাবে কল ডিরেক্টলি বলতেছে না যে ওরা পালাবেই কিংবা ওরা টিকতে পারবে না। মানে এটাই হচ্ছে দ্য থিং, প্রতি জমানায় জমানায় এরকম থাকে, দ্য টেস্ট অফ টাইম। হ্যাঁ, ইট মাইট টার্ন আউট টু বি একটা বাংলাদেশের সবচেয়ে বড় সফল ই কমার্স, ইউ নেভার নো, বলা যায় না। বাংলাদেশ ব্যাংকের কাজটা আমার খুব একটা পছন্দ হয় নাই। এই পুরো ব্যাপারটার মধ্যে আমি এটাই বলবো, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে হওয়াটা উচিত বলে আমার মনে হয় নাই। ব্যাপারটা অনেকটা এমন, আমি সমালোচনায় ফেরত যাই, যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওর একটা নির্দিষ্ট সেকশন আমি রাখি সমালোচনা করার। ফার্স্টে ভাই এক্সপ্লেইনটা করে দেন যে ব্যাংক গেটওয়েটা কি, বেসিক্যালি এই জিনিসটা এক্সপ্লেইন করে দেন। পেমেন্ট গেটওয়ে হলো আপনারা যখন কোনো কিছু কিনেন কোনো অনলাইন কোম্পানি থেকে, এবং যখন আপনারা কার্ড বা বিকাশ বা এরকম কোনো মাধ্যমে টাকাটা পেমেন্ট করেন, তখন ওই টাকাটা একটা গেটওয়ের কাছে জমা হয়, যারা সব টাকা অ্যাকুমুলেট করে। আমি যদি সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি রকমারি.com থেকে যা বই কিনতেছেন, এখন রকমারি.com তো
একটা বিকাশ অ্যাকাউন্ট, একটা রকেট অ্যাকাউন্ট, একটা ডাচ বাংলার সাথে অ্যাকাউন্ট, একটা সিটি ব্যাংকের সাথে অ্যাকাউন্ট, সব জায়গায় যে অ্যাকাউন্ট খুলে রাখে নাই। তো এই কাজের জন্য স্পেশালাইজড কোম্পানি আছে যাদেরকে বলা হয় পেমেন্ট গেটওয়ে। তাদের কাজই হইলো সব জায়গায় আমার অ্যাক্সেস থাকবে, আমি সবার কাছ থেকে টাকা নিয়ে এক করব, একটা পার্সেন্ট কেটে রাখবো, তারপর মার্চেন্টকে, যে আমার আসল কোম্পানি, তাকে আমি টাকাটা ফেরত দিব। তো এই কাজটা এখন এইটা বাংলাদেশ কিন্তু এখন এই পেমেন্ট গেটওয়ে কিন্তু অনেকেই ইউজ করে। যেমন আমি করি। আপনি যদি কোনো অনলাইন ইভেন্ট অ্যারেঞ্জ করেন, হ্যাঁ রাইট, আপনি যদি কোনো অনলাইন ইভেন্ট অ্যারেঞ্জ করতে যান, সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট কালেক্ট করবেন, তখন আপনি বলবেন আপনার রেজিস্টার যারা করবে ওদের সবাইকে এই গেটওয়ের মাধ্যমেই পেমেন্ট করতে হ্যাঁ, হবে। তারপরে হচ্ছে বাংলাদেশ রেলওয়ের টিকেটের পেমেন্ট, বাসের টিকেটের পেমেন্ট, এই প্রত্যেকটাই কিন্তু গেটওয়ের মাধ্যমেই আসে। এটা অনেকে আমরা হুম। জানি না, বাট হচ্ছে এইটার জন্য আলাদা যে একটা গেটওয়ে পেমেন্ট গেটওয়ে কোম্পানি যে আলাদা থাকে এটা অনেকে জানে না। তো হ্যাঁ, So, আসলে এখানে মোটামুটি যেরকম ৩টা পক্ষ এসএসএল কাজ করে। কমার্স। একটা হচ্ছে যে টাকা দিতেছে, যে টাকাটা নিবে, আর হচ্ছে এই পেমেন্ট গেটওয়ে। ৩টা হ্যাঁ, পক্ষ থাকে। সো হুম। এই যে সাদমান যেটা বললো এসএসএল কমার্স, আমরা khalidfund.com এসএসএল কমার্স ইউজ করি। আর ওরা মনে হয় বিগেস্ট বাংলাদেশে, রাইট? বাংলাদেশের পেমেন্ট সবচেয়ে বড় গেটওয়ে। এবং হ্যাঁ, এবং বেশ ভালো সার্ভিস। আমার কখনো কোনো সমস্যা মনে হয়নি ওদের ইউজ করে। আমি এর আগে আরো কয়েকটাকে ইউজ করছি যাদের সার্ভিস আমার খুব একটা ভালো লাগে নাই। আর ইন্টারন্যাশনালি আমরা ইউজ করি হলো স্ট্রাইপ আর টু চেক আউট। ওদের সার্ভিস, স্ট্রাইপের সার্ভিস বেশি ভালো, টু চেক আউট ওকে-ইশ। সো এই হলো পেমেন্ট গেটওয়ের কাহিনী। এখন বাংলাদেশ ব্যাংক যেটা বলছে সেটা হলো এসএসএল কমার্স না, বা এরকম কোম্পানি না, বাংলাদেশ ব্যাংক নিজেই একটা গেটওয়ে হইতে চায়। বাংলাদেশ ব্যাংক, যেটা আমি বুঝছি, যে বাংলাদেশ ব্যাংক টাকাটা হোল্ড করে রাখবে এবং কাস্টমার যখন কনফার্ম করবে ডেলিভারি পাইছে, তখন বাংলাদেশ ব্যাংক টাকাটা ছাড়বে মার্চেন্ট, এই ক্ষেত্রে ইভ্যালি, তার কাছে। এখন সমালোচনা যেই জন্য আমি করতেছি সেটা হলো অনেকেই বলছে এই ডিসিশনটা বাংলাদেশ ব্যাংক নিয়েছে বেসড অন ইক্যাবের সাজেশনের উপর। ই ক্যাব হলো ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওই ই ক্যাবের একটা, যেহেতু ওরা অ্যাসোসিয়েশন ই ক্যাবের ই কমার্স জগতের অভিভাবক, ওরা বাংলাদেশ ব্যাংকে সাজেশনটা দিছে এবং এই সাজেশনটা ওরা অ্যাকসেপ্ট করছে। ই ক্যাবের যিনি প্রেসিডেন্ট, ব্যাপারটা অনেক, উনার নিজের আসলে কোনো ই কমার্স ওয়েবসাইট নাই সেরকম, এবং এটা খুব একটা, মানে এটা খুব কমন প্র্যাকটিস যে আমি যে বিষয়ে এক্সপার্ট না ওই বিষয়ের একটা জিনিসের আমি এখন সভাপতি হয়ে গেছি। তখন কথার কথা, যদি আমি এখন হঠাৎ করে এনায়েতকে পদ্মা সেতু বিষয়ক লেকচার দেওয়া শুরু করি, ব্যাপারটা যেরকম লাগবে, ই ক্যাব যখন কোনো একটা মতামত দেয় এবং তারপর যখন ওটা গৃহীত হয়, তখন আমার এক্স্যাক্টলি ওইরকম লাগে। আমার মনে হয় যে এত কিছু যদি তুই বুঝতি তো তোরই একটা বড় ই কমার্স থাকতো। তো এখন দেন এগেইন সরকারি বা আধা সরকারি বা কঠোর বেসরকারি, সমালোচনা হচ্ছে। ওটা জাস্ট আমার পার্সোনাল ফিলিং। এখানে মানে আচ্ছা, এখানে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে, আমার তাদের সাথে কোনো সম্পর্ক হ্যাঁ, নেই, বাট আমার মনে হয় যে হ্যাঁ। কম বুঝে এরকম মানুষজন যখন পলিসি বানায় তখন বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সে বেশি বুঝতো তাহলে সে বেশি বুঝা কাজটাই করতো, এইসব সংগঠনে না। যে আমি সংগঠন ব্যাপারটা পছন্দ করি না খুব একটা, আমি ক্যাবের সদস্য না। অনলাইন কমিউনিটি, এই যে অনলাইনে যারা ফ্রিল্যান্সারদের আলাদা কমিউনিটি হুম। আছে বা আইটি প্রফেশনালদের আলাদা কমিউনিটি আছে, আমি কোনো কমিউনিটির কোনো সদস্য না, আমার এই কমিউনিটি ব্যাপারটা পছন্দ না। আচ্ছা, দিস ক্যান বি আ পডকাস্ট যে কেন কমিউনিটি পছন্দ না। হ্যাঁ, কমিউনিটির বেনিফিট মানে এটা আছে, নাই তা না, বাট আমার মতে এটার যদি কমিউনিটির ক্লিপ ঝামেলা বেশি। ক্লিপ করে যদি কেউ ছাড়ে, এটা নিয়ে অনেক অনেক গালাগালি শুরু হওয়ার সম্ভাবনা আছে আজকে। হ্যাঁ, বাট স্পেসিফাইড আপনি তো ব্যাকগ্রাউন্ডটা দিলেন, রাইট? যে আপনি হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ ওখানে এমন কেউ না থাকে যাদের ডিরেক্ট এক্সপেরিয়েন্স আছে এই ফিল্ডে, দ্যাট ইজ রাদার প্রবলেমেটিক। এটা তো আপনি বলতে চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, কারণ নাকি দেয়ার ইজ সাম ইনহেরেন্ট প্রবলেম ইন কমিউনিটি ইটসেলফ, যেটা কারণে আপনি কোনো না, কমিউনিটি এই পছন্দ এই করেন না? স্পেসিফিক ক্ষেত্রে এই ডিসিশনটা বাংলাদেশ ব্যাংক, আমি যতটুকু পড়ে টরে বুঝছি, এই ডিসিশনটা বাংলাদেশ ব্যাংক নিয়েছে বেসড অন ই ক্যাবের সাজেশন। এই ওদের সাজেশন ছিল এটা করার। তো এই সাজেশনটা আমার পছন্দ হয়নি, এবং আমার মতে হুম, হুম, যদি বড় কোনো ই কমার্স মালিক এই কমিটিতে থাকতো তাহলে হয়তো হ্যাঁ, এরকম সাজেশন আসতো না। এই আচ্ছা। সাজেশনটা যারা নিচ্ছে, এবং এই মানে আমি চাই না যে আমার একটা অভিভাবক থাকুক। আমি চাই নরমাল মার্কেটে আমি কাজ করতে থাকবো। নরমালি কাজ হবে, সরকার থাকবে। সরকার, যেটা আমি ভোক্তা অধিদপ্তরে আমি মামলা বা অভিযোগ জানাবো যদি আমার প্রোডাক্ট ৪৫ দিনের মধ্যে আসার কথা ৪৫ দিনের মধ্যে আসে নাই, আমি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জানাবো। ভোক্তা অধিদপ্তর তাদের যে নিয়ম, যে কাস্টমার সাপ্লাই প্রোডাক্ট না পাইলে কি করার কথা তাদের যা লেখা আছে সেই অনুযায়ী তারা আমাকে আমার অর্থ ফেরত প্লাস আমার যে সময় গেছে ওই ক্ষতির জন্য যে টাকা ফেরত আইন অনুযায়ী যা আছে বেসিক্যালি তা আমাকে দিবে। হ্যাঁ, সিম্পল ব্যাপার। ইভ্যালির ক্ষেত্রেও তাই হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। যদি ৪৫ দিন ডিলের সাথে আমার কোনো সমস্যা নেই, যদি আমি অর্ডার করার সময় জানি যে ৪৫ দিন ডিলে হওয়ার কথা। সো দেখো, এনায়েত মোটরসাইকেল অর্ডার দিছে ২ মাস হয়ে গেছে, কিন্তু ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল আসার কথা ছিল। সো ১৫ দিন ডিলে হয়েছে। এই যে ১৫ দিন ডিলে হইলো, এটা তো আনএক্সপেক্টেড। সো এই কারণে এনায়েত ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবে। অভিযোগের যদি মেরিট থাকে তাহলে ভোক্তা অধিদপ্তরের দায়িত্ব এনায়েতকে এর সলিউশন দেয়া। এটা করতে যায় ভোক্তা অধিদপ্তরের যে সময়টা খরচ হবে, এই সময়ের বা এই সময়ের অর্থের এই ব্যাপারটা ভোক্তা অধিদপ্তর ওই কোম্পানির কাছ থেকে কালেক্ট করবে যারা এই পুরো সিচুয়েশনটা ঘটাইছে।
আচ্ছা ভাই, আমার মোটরসাইকেল কেন কিনাইতেছেন ভাই? একটা ধরো জানি না গাড়ি দিতেন, একটা ইভ্যালির টেসলা বা কিছু একটা বলতেন, ইভ্যালির সাথে মোটরসাইকেল। মোটরসাইকেল ব্যাপারটা যায় কোনো একটা কারণে। ব্র্যান্ডই হয়ে গেছে পুরো, বিগেস্ট মোটরসাইকেল আচ্ছা সেলার ভাই, ইন আমার একটা বাংলাদেশ। প্রশ্ন হইতেছে, মানে ওয়াই বাংলাদেশ ব্যাংক এই টাকাটা নিলে, মানে সুবিধা কি তারা এই কারণে নিতেছে যে টাকার কন্ট্রোলটা যেহেতু তাদের হাতে আছে, সো একটা সিকিউরিটি আছে এই জায়গাটাতে, তারা মানুষজন অভিভাবকত্ব করতেছে আর কি। করবে। তো এখানে কিন্তু আরেকটা কোশ্চেনও আছে যে যখন মানে বাংলাদেশ ব্যাংক যদি এইটার ইয়েটা নেয়, মানে দায়িত্বটা নেয়, তখন ভোক্তা অধিকার যারা ইয়ে করে, রেগুলেট করে, তো দুইটা আলাদা আলাদা ইয়ে হয়ে গেল না, মানে অর্গানাইজেশন হয়ে গেল না। কনফ্লিক্ট হয়ে মানে গেল, তখন হ্যাঁ। কনফ্লিক্ট যদি হয় সেক্ষেত্রে কে কার কাছে আসলে যাবে একজন? এটাই, এই এত ঝামেলা আছে, আমার মনে হয় না এটা আসলে হবে। এটা জাস্ট এমনি বলার জন্য বলছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত। আমার মনে হয় না আসলেই এটা করা সম্ভব হবে, বিকজ তাইলে আবার আমাদের যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, ধরো এসএসএল কমার্স টাইপ কোম্পানিগুলো যারা আছে পেমেন্ট গেটওয়ে, তাহলে তো তাদের ব্যবসাটাও আসলে গভর্নমেন্ট ইন্টারাপ্ট করতেছে, তাই না? কারণ গভর্নমেন্ট নিজেই যদি পেমেন্ট গেটওয়ে হয়ে যায়, তাহলে প্রাইভেট পেমেন্ট গেটওয়ের দরকার কি? সবাই তো তাহলে বাংলাদেশ ব্যাংকই পেমেন্ট গেটওয়ে হিসেবে ইউজ করতে পারে। সো ওইখানে আবার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসতেছে আলাদা অন্যভাবে। এটা সবচেয়ে বড় ভালো হয় কি ভাই জানেন, মানে হচ্ছে যে একটা সরকারি ইউটিউব চ্যানেল থাকবে, সব ইউটিউবাররা ওইখানে কাজ করবে সবাই, ওটাই কোনো ভালো প্রাইভেট আইডিয়া। ইউটিউব চ্যানেল থাকবে না। হ্যাঁ, ওই তো এই বাসফিড আমরা আসলে তো বানাইতে চাইলাম একটু আগে, যে ওই বাসফিডটা হবে বেসিক্যালি সরকারের চ্যানেল। ওখানে আমরা সবাই যা কন্টেন্ট বানাবো নিয়মিত, এবং তারপর ওটা পাবলিশ হবে। ভালো আইডিয়া, খুব একটা খারাপ ভেরি আইডিয়া। ইন্টারেস্টিং ফুড ফর থট আসলে, তাই না? ও চিন্তা হয় ও যে ও আমরা একটা কোনো একটা চ্যানেলের জন্য আমরা সবাই মিলে বানাচ্ছি, এন্ড দেয়ার ইজ এ সার্কুলেটেড বোর্ড যে আমাদের আরপিএম কত হবে, সিপিএম কত হবে, কোন বইয়ে কোন স্পেসিফিক টপিকে বইয়ের টাকা বেশি আসবে, প্রত্যেক জুন মাসে অর্থমন্ত্রী বলে দিবে পরের 1 বছরের জন্য সিপিএম কত হবে। সিপিএম কত। এরপর ওটা মান্য করা হবে। ওকে, লাস্ট টপিক, আজকের ভিডিও ঢাকা বেশ বড় হয়ে ঢাকা। গেছে, সেটা হলো ঢাকা এখন ওয়াশিংটন এবং দুবাইয়ের থেকেও কস্টলিয়ার টু লিভ। আমি ঢাকায় থাকি না, ঢাকায় যারা থাকে তারা এই বিষয়ে আপনাদের মতামত দিবে। ও আচ্ছা, এইখানে একটু কথা আছে, এটা কিন্তু হচ্ছে বলছে ফরেন ডেলিগেটদের জন্য, মানে হচ্ছে ও যে ওকে, বাইরে থেকে যারা আসে ঢাকাতে ওদের জন্য কস্ট অফ লিভিংটা বেশি, মানে এটা কিন্তু নর্মাল পিপলদের ক্ষেত্রে বলেন। তো এইটাতে সবচেয়ে বেশি ক্ষতি যেটা সবাই এক্সপেক্ট করতেছে, যে যারা ফরেন ইনভেস্টর যারা আছে, ওরা এসে যদি এখন বেশি টাকা দিয়ে থাকতে হয়, যেমন ওরা যখন থাকে তখন তো থাকে হচ্ছে সোনারগাঁ কিংবা শেরাটনের মতন জায়গাগুলোতে, মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মতন জায়গাগুলোতে। সো ওভারঅল ওই জায়গাগুলোর কিন্তু ওইখানে কিন্তু যে হোটেলগুলো আছে, যেটার জায়গার দামই এক কথায় হচ্ছে অনেক বেশি, প্লাস হচ্ছে জায়গাটাও ম্যাটার করে, তাদেরকে তো নর্মাল সিচুয়েশনে রাখা যায় না, তাদেরকে সিকিউরিটি দিতে হয়, তাদের স্পেশাল নিড আছে, তাদের তারা ধরেন তাদেরকে বার ফ্যাসিলিটি দিতে হয়, তো সবকিছুই আছে কিন্তু ওই জায়গাটার মধ্যে, তো বেশি টাকা খরচ যায়, মানে ওভারঅল এনভায়রনমেন্টটা। কন্টিনেন্টালে যে আপনার 1 কাপ কফি খেতে 400 টাকা লাগবে, তো এই জিনিসটার জন্য বলতেছে যে কস্ট অফ লিভিং বেশি, যেটা আমি খুব অবাক হয়েছি এই কারণে যে ঢাকার থেকেও কম কস্ট অফ লিভিং এর মধ্যে যদি সেম টাইপ অফ সুবিধা যদি অন্য কান্ট্রি হচ্ছে ফরেন ডেলিগেটদেরকে দিতে পারে, তাহলে ঢাকা কেন দিতে পারতেছে না? এইটা একটা জিনিস হইতে পারে। তো এখন আমি জানি না যে আয়ারল্যান্ডের মধ্যে যদি কোনো ফরেন মানুষজন আসে, এটা মনে হয় এই কারণে হয়তো কম হইতে পারে যে ওইখানে নর্মাল কস্ট অফ লিভিংটাই একটা মডারেট পর্যায়ে আছে, মানে সবাই মোটামুটি একটা জেনারেলাইজড টার্মে চলে, এই কারণে হয়তো ঢাকায় একটু বেশি মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে রাখতে চাই, ঢাকাতে কিন্তু যারা স্লাম এরিয়াতে থাকে, আপনি যদি পার স্কয়ার ফিটে খরচ হিসাব করেন, তাইলে দেখা যায় যে যারা অ্যাপার্টমেন্টে থাকে ওদের থেকে স্লাম এরিয়া যারা থাকে ওদের কিন্তু ভাড়া বেশি দিতে হয়। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, রিসার্চ এর মধ্যেই এটা বলছে, আমি এখন ডিরেক্ট রেফারেন্স দিতে পারতেছি না, বাট আছে। তো কস্ট অফ লিভিং এর কিছু মানে কি বলবো, মানে এক্সক্লুসিভ কেস আছে ঢাকার ক্ষেত্রে, যেটা অন্য কোনো জায়গায় যেটা একদম হায়ার টার্সিয়ারি লেভেলে আমরা দেখতেছি ওইখানেও কস্ট অফ লিভিংটা বেশি, একদম লোয়ার লেভেলে যেটা ওইখানেও কস্ট অফ লিভিংটা বেশি, মাঝখানে যারা মধ্যবিত্ত আছে ওরা মনে হয় কস্ট অফ লিভিং বলতেছি জাস্ট থাকা, বাসস্থানের কস্টটা, এটার কথা বলতেছি। তো এই অ্যাকোমোডেশনের কস্টটা যেটা আছে, এটা মধ্যবিত্ত যারা আছে ওরা মনে হয় সবচেয়ে কম পে করে, হায়ার এন্ডেও বেশি, লোয়ার এন্ডেও বেশি। এই ব্যাপারটা থেকে আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে হইলো। আমি পড়ছিলাম যে ঢাকা যদি তুমি রিক্সা ভাড়া হিসাব করো, তাহলে পার মাইলে রিক্সা ভাড়ার যদি হিসাব হয়, ওটা নাকি প্লেনের ফেয়ারের থেকে বেশি হয়। সো ওই সিমিলার কনসেপ্ট, যে রিক্সার যে এক্স্যাক্টলি যে ইসলামের যে পার স্কয়ার ফিটের হিসাবটা সিমিলার একটা কনসেপ্ট ইকোনমি অফ স্কেল কি বলতে পারি, এরকম সামথিং আর কি, বলতে পারো। যে বেশি সেগ্রিগেশন করলে এটা পার ইউনিট কস্ট বেড়ে যায় আর কি। হ্যাঁ, আমি এই ব্যাপারটা জানতাম না যে এটা শুধু ফরেন ডেলিগেটদের জন্য। আমি আসলে ভাবছিলাম যে এটা সবার জন্য। যে আমার মনে হয়েছে সবার জন্য ঢাকা আসলে কস্টলিয়ার হয়ে যাচ্ছে। দুবাই বেশ কস্টলি সিটি। ওয়াশিংটন দুবাইয়ের থেকে
কস্টলি আর হওয়াটা কষ্টসাধ্য, বাট তারপরেও যদি ঢাকা সেটা অ্যাচিভ করতে পারে, এটা নিয়ে আমাদের অবশ্যই প্রাউড হওয়া উচিত। এটা সহজ কাজ না, সবাই এটা করতে পারে না। যদি তোমার আমার শহর এটা করতে পারে, এটা একটা গর্ব করার মতো বিষয় বলে আমার মনে হয়। মিম আছে যে ওরা বলেছে এ শহর তাদের, তাই তাদের গ্রামে চলে যাচ্ছি। গ্রামে। আবার কেউ বলে উত্তরা চলে যাচ্ছি। ও ভাই, এটা নিয়ে তো গতদিন একটা ডিবেট হয়েছিল, ইয়ারা আসছিল, অন্তিকরা ছিল, সাদমান দেখছিস কিনা, অন্তিকরা মিরপুরবাসী? ছিল মিরপুরবাসী মিরপুরবাসীটা নিয়ে। মিরপুরবাসী। ওইটার মধ্যে হচ্ছে যে ওরা যা কমেন্ট করছে যে মিরপুরের ব্যাপারে, ওইটার মধ্যে দেখি সালমানের আসছে, সালমানের বাপ আসছে, মা আসছে, দুইজনই আসছে, আইসা সালমানের ডিফেন্ড করা শুরু করছে যে মিরপুরের মধ্যে এই আছে এগুলো বলো না কেন, বল তাড়াতাড়ি। ওরা দুজন মিরপুরে ডিফেন্ড করা শুরু করছে, বাহ ভালো লাগছে। আমরা আমি ঢাকার সাথে আস্তে আস্তে ডিটাচড হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না ঢাকায় সবকিছু কিরকম, বাট যখন আমি যাই আমার এই জন্যই ভালোই বলি আয়ারল্যান্ড ছেলেটারা বাংলাদেশে আসা উচিত ভাই। বাংলাদেশে যাবো, একটা বাংলাদেশে স্টুডিও আসলে সেট আপ ভালো। করবো, তারপর একটা বাস ফিডের কম্পিটিটর বানাবো, এবং তারপর আইপিও আচ্ছা, লঞ্চ আচ্ছা। করবো। যেই তারপরে আইপিও ট্রাইনোমিয়াল পডকাস্ট করবেন ওইখানে, আমরা তিনজন Exactly. আসবো। ট্রাইনোমিয়াল পডকাস্ট লঞ্চ হবে এখানে, এটাই প্ল্যান আপাতত। ওকে, আজকে আমরা অনেকগুলা টপিক নিয়ে কথাবার্তা বলছি, আর কোনো টপিক মনে হয় নাই, কিছু বাদ দেই নাই, অনেক কিছু নিয়ে কথাবার্তা। সাদমানের ঘুম ধরে গেছে, সাদমান ঘুমায় যেতে যাচ্ছে। কথা সাদমান- বলতে না বলতে। ঘুম ধরে না আমার, যে সেই ঢাকার ওই জিনিসটা নিয়ে আগের এপিসোডে তো আমরা বলে ফেলছিলাম, ওই যে ব্যারিস্টার হ্যাঁ, সুমনের হ্যাঁ, কথাটা, ও, রাইট? হ্যাঁ, তো ওইটাই right. ওইটাই অ্যাড করতাম আর কি। আমার না ভাই এটাই আসলে মনে হয় যে ঢাকা আমরা একটা রোমান্টিসাইজ করি, হ্যাঁ ঠিক আছে, ঢাকা নিয়ে কমপ্লেন করলে আপনাকে মানে গালি দিবে, বাট এট দ্য সেম টাইম ভাই আপনি যদি ঢাকার বাইরে যাইতে পারতেন, আমার মনে হয় ট্রাফিক জ্যামে যে পরিমাণে টাইম চলে যায়, অ্যাটলিস্ট এখন তো ওয়ার্ক ফ্রম হোমের কারণে ট্রাফিকের সময় যায় না, বাট স্টিল আমার মনে হয় ঢাকার বাইরে যদি, যেরকম এনআইতে যদি বুয়েটটা যদি ঢাকার বাইরে থাকতো, তাহলে বুয়েটই থাকতো না, মানে টেকনিক্যালি বাংলাদেশ ইউনিভার্সিটি, সো বুয়েট ঢাকার বাইরেও, হ্যাঁ। So আমাকে যদি maybe- ঢাকার বাইরে কোনো সিটিতে থাকতে হ্যাঁ। বলতো, আমি সিলেটে থাকতাম, সিলেট। সত্যি কথা। আমি সিলেটে চিটাগাংয়ে থাকতাম। চিটাগং এর মানুষজন অনেক ভালো, ঠিক আছে, কিন্তু হচ্ছে চিটাগং এর মানুষজন আমার খুবই পছন্দ, কিন্তু চিটাগং এর হচ্ছে মানে ইটসেলফ সিটিটা আমার কাছে কেন জানি ঢাকার মতনই লাগে অনেকটা। আমার কাছে জিসি মোড় থেকে শুরু করে মানে স্টেশন থেকে নামলে তারপরে যে এরিয়াগুলো আচ্ছা, আছে, ওইটাই হচ্ছে পয়েন্টটা ছিল যে ঢাকার বাইরে ঢাকা লাইক সব থেকে কি আছে, সো ওই জন্য আমি চিটাগাং বলতেছিলাম। আমি চাইতাম ঢাকা ছাড়া অন্য কিছু টাইপের যদি থাকে, এই মানে ক্ষেত্রে আমি এটা না, সিলেট অবশ্যই এই prefer জিনিসটা করতাম। আমরা এমনি মজা করে বলছি ভাই, ইটস সো স্যাড আসলে যে আমরা এত ঢাকা কেন্দ্রিক। মানে জিনিস হচ্ছে বাইরে আপনি যদি ঢাকার মধ্যে একটা সেশন নেন আর ঢাকার বাইরে কোনো ইউনিভার্সিটি কিংবা কোনো স্কুল কলেজে যান, ইউ উইল সি এ শার্প ডিফারেন্স। মানে তারা এত কিছু অপরচুনিটি তারা মিস করে, মানে সব কম্পিটিশন গুলো ঢাকায় হচ্ছে, ভালো জিনিসগুলো ঢাকায় হচ্ছে। সো ইটস লাইক একটা এন্টায়ার পপুলেশনের ম্যাক্সিমাম অংশকে আমরা জাস্ট আলাদা করে রাখছি। ইটস জাস্ট স্যাড আর কি, ইন মেনি লেভেলস আর কি। কিছু জিনিস ঢাকাতেই পাই না। যেরকম একটা জিনিস খুবই কমন জিনিস, যেরকম বই ডেলিভারির ক্ষেত্রে ঢাকার ভিতরে 60 বাইরে 100, ইটস সাচ এ স্মল থিং, বাট এটা কিন্তু গায়ে লাগবে আপনার যে ভাই আমি তো লোকেশন চুজ করি না, আমি অলসো এই বাংলাদেশেরই সিটিজেন, বাট জাস্ট বিকজ আমার লোকেশন ঢাকার বাইরে এই জন্য আমি এটার উপর একটা প্রিমিয়াম দিচ্ছি, অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড যে হ্যাঁ ঢাকায় বাইরে থাকলে তো 100 আপনাকে দিতেই হবে। বাট জিনিসটা জাস্ট স্যাড। মানুষ একদমই থ্যাঙ্কফুল না, বই যে পাচ্ছে এই জন্য কই থ্যাঙ্কফুল হবে তা না। 40 টাকা বেশি দিচ্ছ। ঢাকার সেন্ট্রালাইজেশনের মানে ঢাকাকে যে ডিসেন্ট্রালাইজ করতে হবে এটার জন্য তো অনেক আগে থেকেই কথা চলতেছে। আপনি দেখেন নৌবাহিনীর সদর দপ্তর বা নৌবাহিনীর একটা খুব বড় দপ্তর ঢাকার ভিতরে, সবাই কিন্তু এটা নিয়ে অনেক ইয়ে করতেছে, মানে নৌবাহিনীর একটা দপ্তর ঢাকার ভিতরে কেন হবে, মানে এটা অন্তত পতেঙ্গা বা একটু বিচ টাইপের জায়গাতে হইলে বেটার হইতো, কিন্তু তাও তো ঢাকাতে। মানে ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্টটা যে আমাদের নাই, এই জিনিসটা এখান থেকে বোঝা যায়। ডিসেন্ট্রালাইজেশন বলছে কেউ, তাই না? মানে খুবই ইন্টেলেকচুয়াল বার্তা হচ্ছে আসলে এখানে যদি ডিসেন্ট্রালাইজেশন কে বলে ফেলে আসলে। ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, M1 চিপ, IPO। ওকে, ডিসেন্ট্রালাইজেশন এই ইকোনমিক কনসেপ্টের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, এই জন্য হইতেছে অনেক ইয়ে মনে হইতে পারে। ডিসেন্ট্রালাইজেশন কিন্তু মানে উইথ রেসপেক্ট টু পলিটিক্স এন্ড অ্যাকোমোডেশন পার্সপেক্টিভ যেটাকে বলতেছি আমরা, ওইখানেও অনেক ইয়ে থাকে। আমি কথা শুনে বুঝতে পারছি যে এনআইতে এখনো ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কন্টেন্ট চিন্তা করে নাই, খেয়াল করে না। আমাদের তিনজনের মধ্যে যে কেউ যখনই চিন্তা করে কন্টেন্ট, ওরা 10 মিনিট ফ্লোরটা নিয়ে রাখে, ওই যে কন্টেন্টে সে বলে পডকাস্টে আসে। বুঝলাম এনআইতে এখন রেডি করে না ফুল স্ক্রিপ্ট, বানাবে সামনে বানাবে। এনআইত মার্কেট বিটকয়েনে নষ্ট বলছি করে। অলরেডি, বিটকয়েনে যেটা ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কপি বলতেছে, করছে, রাইট? যে কন্টেন্ট কপি করছে,
তারপর ফার্ম ভ্যাটেদের টারশিয়ারি কপি করছে ধ্রুব রাঠি, মানে কত কপির লেভেল আসলে। এত নকল, মার্কেটে টিকে থাকাটা কষ্টকর। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন যেন এনায়েতকে একটা মানে মাই স্ট্যান্ড কিনে দেওয়া যায়। আমার তো মাইক স্ট্যান্ড আছে। আচ্ছা, আবার রিসেন্ট ভিডিওতে কিন্তু মাইক স্ট্যান্ড নিয়ে ভিডিও নো ওয়ান ট্রাস্ট ইউ, নো ওয়ান বিলিভস ইউ, ঠিক আছে? মানে দে না, মানে তোর থাকলেও দিতে তো দে, সাবস্ক্রাইব তো করতে দে। আরে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি। ইমোশনাল অ্যাপিল, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আমরা সাবস্ক্রাইব করতে বলতেছি মাইক যাতে স্ট্যান্ড হয়। প্লে উইথ আচ্ছা, আমাদের ভিউ কিন্তু ভালোই হয়, সাবস্ক্রাইব করে না মানুষজন। এটা এটা কোনোভাবে মানে আমি বুঝতেছি না। আপনারা দেখেন ভিডিও, সাবস্ক্রাইব কেন করেন? হ্যাঁ, যেদিন টাকা যাবো ওই দিন বলবেন যে আগে সাবস্ক্রাইব করলেই ভালো হইতো। হ্যাঁ, রাইট। ওই টিকটক ভিডিও আছে, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেন লাইক? আমরা ইয়েতে করব, প্যাট্রিয়নে চলে যাব। আমরা প্যাট্রিয়নে চলে যাব এবং শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করবে এমন একটা সিস্টেম থাকলে ভালো হইতো, যে ফ্রি বাট স্টিল শুধু সাবস্ক্রাইবাররা দেখতে পারবে, নন সাবস্ক্রাইবাররা দেখতে পারবে না। এরকম একটা সিস্টেম করতে পারলে ভালো হইতো। ফ্রি? ও আচ্ছা, এখন শুধু সাবস্ক্রাইবাররা দেখতে পারবে এরকম করা যায়, বাট ফ্রি না। তখন সেক্ষেত্রে আমাদের ওই যে মেম্বারসে চলে যাইতে হবে। তো সেক্ষেত্রে আর ফ্রি থাকবে না জিনিসটা। বাট যদি তুমি আরে free কনসেপ্ট রাখতে তো চাও- বেশ মানে আমি বলতেছি না যে আমি খুব হাসতেছি এই কনসেপ্টটা নিয়ে, বাট বেশ ইন্টারেস্টিং যে সাবস্ক্রাইব করলে খালি দেখতে পারবে, বাট টাকার জন্য না, টাকা দেয়া লাগবে না, বাট সাবস্ক্রাইব টাকা করলে খালি দেখতে পারবে। এনায়েত প্রতি 2 মিনিট পর পর একটা অ্যাড বসায় টাকা আয়ের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, ওটা তো সমস্যা। আর ফারহান ভাইয়ের ad যাবে। আছেই। আর কিছুদিন পর পর পদ্মা সেতু বিষয়ে বিভিন্ন মঞ্চে তাকে ডেকে নিয়ে যাওয়া হবে, পার সেশনে তার ফিটা আছেই, তাই না? তো সমস্যা নেই আসলে। ওকে, ভালো থাকেন এখানে সবাই। শেষ করি ভাই। হ্যাঁ, ভালো থাকেন সবাই। সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। তারা আল্লাহ হাফেজ।